স্যারকে দিয়ে দাও সময় স্যার এই ভালো আছেন সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? একটু টেক্সট করেন তো আমার কথা কি শোনা যাচ্ছে কিনা। জি স্যার, জি স্যার, জি স্যার, গুড। আচ্ছা, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, গুড। আচ্ছা, তাহলে আবার আমরা একটু পড়াশোনার দিকে চলে আসি, চলেন। আমরা একটু গল্প টল্প শুনে নিছি বাপি ভাইয়ের কাছ থেকে, কিছু আলোচনা আমরা শুনে ফেলছি। এইবারে হচ্ছে একদম আমাদের মূল আলোচনার দিকে চলে যাই, অর্থাৎ পড়াশোনা নিয়ে হচ্ছে আলোচনা। আলহামদুলিল্লাহ, আরিফ। ওকে, আচ্ছা। আমরা অলরেডি মনে হয় 2টা ক্লাস করে ফেলছি, অর্থাৎ 2টা ফাউন্ডেশন ক্লাস আমরা করে ফেলছি। আজকেই সেটারই ধারাবাহিকতায় আরেকটা ফাউন্ডেশনের একটু ক্লাস করতে চাই আমরা। একটা বিখ্যাত টপিক নিয়ে আজকে আমরা কাজ করব, এবং সেটা ডেফিনেটলি হচ্ছে আপনার পাটিগণিত বেসমেন্টেরই হচ্ছে কাজ করব আমরা। পাটিগণিত বেসমেন্টের আমরা একটু কাজের দিকে যাইতে চাই। তার আগে 1 মিনিট একটু। আচ্ছা, ওকে। কি নিয়ে আজকে কাজ করব আমরা? আজকে আমাদের পাটিগণিত বেসমেন্টের, আমরা একটু আগে বললাম যে একটা বিখ্যাত টপিক, সেটা হচ্ছে স্পিডের অঙ্কগুলো। এখন কোশ্চেন হচ্ছে, কেন এটাকে বিখ্যাত বলতেছেন? কারণটা কি? কারণ আপনারা বাসের অঙ্ক বলেন, ট্রেনের অঙ্ক বলেন, নৌকার অঙ্ক বলেন, এগুলো কিন্তু আসলে সবগুলো স্পিড রিলেটেড। এবং আপনারা আরেকটা জিনিসও একটু খেয়াল করে দেখবেন, যাদের হাতে হচ্ছে লেকচার শিটটা আছে, এই স্পিডের অঙ্কগুলো টোটাল আমরা 4টা চ্যাপ্টারে ভাগ করছি। একটা চ্যাপ্টার না, কিন্তু 4টা আলাদা আলাদা চ্যাপ্টার আছে, ঠিক আছে? এই 4টা চ্যাপ্টারে কি করাবেন আপনি? এতগুলো কেন চ্যাপ্টার? পার্সেন্টেজ আমরা 2টা চ্যাপ্টারে শেষ করতেছি, লস প্রফিট 2টা চ্যাপ্টারে শেষ করতেছি, তাহলে স্পিডের অঙ্কগুলো কেন 4টা চ্যাপ্টারে আপনার? ঠিক আছে, 12, 13, 14, 15, এই 4টা দেখবেন, লেকচার 12, 13, 14, 15, এই 4টা লেকচার আপনার কেন হচ্ছে শুধু একটা টপিকে ভাগ করা হয়েছে, তার পিছনে কিছু কারণ আগে শুনে নেন। প্রথম যে লেকচারটা 12 নম্বরে, সেখানে পাবেন স্পিড টাইম ডিস্টেন্সের এমসিকিউ। তারপরের দিন আপনার যে লেকচার, সেটাতে পাবেন হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্সের রিটেন। অনেকের কোশ্চেন, স্যার 2 দিনে তো 2টা করাইছেন, তাহলে তো হয়ে গেল। না স্যার, এটার সঙ্গে রিলেটেড হচ্ছে ট্রেনের অঙ্ক। এরপরে চ্যাপ্টারে পাবেন ট্রেনের অঙ্ক, এমসিকিউ এবং রিটেন। তারপরে আপনার আসবে লাস্টের দিন হচ্ছে 4 নাম্বার আরেকটা চ্যাপ্টার, অর্থাৎ 15 নাম্বার চ্যাপ্টার। এখানে আপনি পাবেন নৌকার অঙ্কগুলো, বোটের অঙ্কগুলো, এটার এমসিকিউ এবং রিটেন। ওই ট্রেন, নৌকা যাই বলেন, সবগুলোই কিন্তু আসলে স্পিড রিলেটেড। অর্থাৎ যে চ্যাপ্টারটার ডেপথ যত বেশি, এই চ্যাপ্টারটাকে আমরা তত বেশি কি করছি, সেগমেন্টে হচ্ছে ভাগ করে ফেলছি, যেন আপনাদের জন্য বুঝতে সুবিধাটা হয়, ইজিলি যেন হচ্ছে আমাদের কি করা যায়, এই জিনিসগুলো বোঝা যায়। পারছি না ক্লাসের শেষে শেয়ার করা যাবে একটা? আচ্ছা, আপনি এখন তো ভাই ম্যাথ করার সুযোগ টুযোগ এরকম নাই, আগে গল্পগুলো শোনেন,
এরপরে হচ্ছে আপনারা আমাদের অফিসে হচ্ছে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারে একটা যে ম্যাথের সমস্যা ওটা আমাকে টেক্সট করে দিন, আমি বলে দিব না, সমস্যা নাই। আচ্ছা, এখন আগে একটু পড়াশোনা করি। সেটা হইলো যে স্পিডের অঙ্কগুলোর মূল টপিক কয়টা, ঠিক আছে? এই মূল টপিক হচ্ছে আসলে তিনটাই, স্পিড, টাইম এবং ডিস্টেন্স। প্রথমে আগে দেখতে হয় যে এই তিনটা জিনিসের মধ্যে কোনো রিলেশন আছে কিনা, এই রিলেশনগুলো আগে একটু মাথায় রাখতে হয়। কেমন রিলেশন আমরা একটু দেখার চেষ্টা করি, চলেন রিলেশনগুলো কেমন। স্পিড বের করার উপায়টা কি? আমরা ডিস্টেন্সকে যদি টাইম দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা স্পিড পাই। এখান থেকে যদি আবার বলা হয় তাহলে টাইম কেমন করে বের করা যায়, টাইম বের করার উপায় হচ্ছে দূরত্বকে যদি আমরা স্পিড দ্বারা ভাগ করে দিই। আবার এখান থেকে ডিস্টেন্স কেমনে বের করা যাবে, এটা বের করার উপায় হচ্ছে স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম। এই তিনটা যে রিলেশন দেখতেছেন, রিলেশন আসলে তিনটা না, রিলেশন আসলে একটাই, ওখান থেকে বাকি দুইটা আরও ফর্ম করা যায়। মূল জিনিস হচ্ছে যে কোনো একটা আপনি মনে রাখতে পারলে কাজ শেষ। আর এটা মনে রাখার জন্যে আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ মনে রাখার চেষ্টা করি। উপরে থাকে ডিস্টেন্স, নিচে হচ্ছে স্পিড এবং টাইম। আপনি যেটা বের করতে চান সেটা হাত দিয়ে চেপে ধরবেন। ধরেন আপনি স্পিড বের করতে চান, স্পিড হাত দিয়ে চেপে ধরেন, তাহলে স্পিড কেমনে বের করা যায়, উপরে ডিস্টেন্স নিচে টাইম, তার মানে ডিস্টেন্স ভাগ টাইম। টাইম কেমনে বের করা যায়, টাইমকে চেপে ধরেন, তাহলে উপরে কি আছে, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, তাহলে ডিস্টেন্সকে স্পিড দ্বারা ভাগ করলে টাইম পাবো। ডিস্টেন্স বের করতে চান, স্পিড আর টাইম পাশাপাশি মানে হচ্ছে গুণন, তাহলে স্পিড ইনটু টাইম করলে আপনি ডিস্টেন্স বের করতে পারবেন। উপরের এই কথাগুলোই জাস্ট হচ্ছে আমরা কি করতে পারি, এইটা দিয়ে মনে রাখতে পারি, মনে রাখার উপায়টা। এখন এখানে আবার মাঝে মধ্যে আরেকটা ঘটনাটার সম্মুখীন হইতে হয়, সেটা হচ্ছে শুধু স্পিড না, অনেক সময় এভারেজ স্পিড নিয়ে কথা বলে। সেই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, আমরা যখন স্পিড বের করার উপায় দেখছি, স্পিড বের করার উপায় কি দেখছি আমরা একটু আগে, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। কিন্তু এবার কোশ্চেনে তারা আমাদেরকে এটার সঙ্গে একটু অ্যাড করে দিয়ে বলতেছে এভারেজ স্পিড ইকুয়াল টু কি আসবে। এখন এখানে অনেকের একটা মাথায় ধারণা যে এভারেজ স্পিড মানে তাহলে এভারেজ অ্যাড করে দিয়েছেন না, তাহলে আমরা এখানে বলবো এভারেজ ডিস্টেন্স ডিভাইডেড বাই এভারেজ টাইম। এভারেজ ডিস্টেন্স এভারেজ টাইম না, কিন্তু এইখানে মূলত হচ্ছে আসলে কথাটা আসে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, ঠিক আছে? কারণ এভারেজ বের করার নিয়ম আমরা কি জানি, যে মোট সংখ্যাগুলোর যে আমাদের সংখ্যা আসবে, যে যতগুলো সংখ্যা আসবে ততগুলো সংখ্যার সমষ্টিকে মোট সংখ্যা দ্বারা হচ্ছে যদি ভাগ করে দেই তাহলে আমাদের এভারেজটা বের করা যায়। অর্থাৎ এভারেজ বলে মোট একটা শব্দ চলে আসে, টোটাল একটা শব্দ চলে আসে। তাহলে এখন এখানেও আবার একটা কোশ্চেন যে স্যার তাহলে স্পিড আর এভারেজ স্পিড এই দুইটা কি সেম জিনিস নাকি এই দুইটার মধ্যে পার্থক্য আছে? এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখেন তো, এই যে আমরা যে স্পিড ইকুয়াল টু বললাম ডিস্টেন্স ভাগ টাইম, এই ডিস্টেন্স মানে কোন ডিস্টেন্স? এটা কি অর্ধেক ডিস্টেন্স? না, এটা সম্পূর্ণটাই টোটাল ডিস্টেন্স। তাহলে নিচের টাইমটা, এটাও তো টোটাল টাইমই। এটা কি অল্প একটু টাইম? না। তাহলে এখন কোশ্চেন দুইটা কেন আলাদা করলেন? আলাদা হওয়ার পিছনে কারণটা কি? আলাদা হওয়ার পিছনে কিছু ম্যাথমেটিক্যালি কারণ না থাকলেও বাস্তবগত দিক থেকে কিছু পার্থক্য আছে। এখন কোশ্চেন ম্যাথমেটিক্যালি পার্থক্য নাই মানে, ম্যাথমেটিক্যালি স্পিড মানেও তো তাহলে ডিস্টেন্স বাই টাইম, এভারেজ স্পিড বললেও তো ডিস্টেন্স বাই টাইম আসে, তাহলে দুইটা শব্দ কেন হচ্ছে আপনার এখানে আলাদা করে দেওয়া হয়েছে? এইটার কাহিনীটা আসলে কি? এইটার কাহিনীটা ম্যাথমেটিক্যালি না, বরং হচ্ছে ওই যে যেটা বললাম যে একটু যদি আপনি প্র্যাকটিক্যাল লাইফের দিকে একটু তাকান তাহলে বুঝতে সুবিধাটা হয়। যে ধরেন এটা এ নামের একটা জায়গা, এটা বি নামের একটা জায়গা, এটা সি নামের একটা জায়গা। আপনি কোনো একটা দিন ধরেন এ নামের জায়গা থেকে একদম সরাসরি সিএনজিতে আপনি সি নামের জায়গায় চলে গেছেন। কিভাবে গেছেন ভাই? সিএনজিতে গেছেন, ঠিক আছে? এ নামের জায়গা থেকে সিএনজিতে করে আমি সি নামের জায়গায় গেছি, ভালো কথা। আপনি দ্বিতীয় আরেকটা দিন এ থেকে সিতেই যাইতে চাচ্ছেন, কিন্তু এ থেকে কোনো সিএনজি আপনি পাচ্ছেন না। এই কারণে আপনি প্রথমেই এ থেকে হেঁটে হেঁটে চলে গেছেন বিতে। কিভাবে গেলেন ভাই? হেঁটে গেলেন। তারপরে আপনি এখান থেকে রিক্সা করে পাইছেন, সিএনজি আর পান নাই, আপনি রিক্সা পাইছেন,
রিক্সাতে করে আপনি বি থেকে সিতে চলে গেছেন। তাহলে এখন যদি আপনাকে প্রথমে কোশ্চেন করা হয় প্রথম দিনের সাপেক্ষে এ থেকে সিতে যাওয়ার সিএনজিটার স্পিড কত ছিল বলা হয়, এখানে এভারেজ স্পিড বলা হয় না, বলা হয় সিএনজির স্পিড কত। এই সিচুয়েশনে বলা হচ্ছে সিএনজির স্পিড কত। কিন্তু যখন দ্বিতীয় দিনে আপনি গেলেন কিছু দূর হেঁটে তারপরে রিক্সাতে, এখানে কিন্তু তখন বলা হয় যে আপনার এ থেকে এই যে এ থেকে যাওয়া শুরু করছেন কোথায়, সিতে গেছেন, এই এ থেকে সিতে যাওয়ার স্পিড না, বলা হয় এভারেজ স্পিড কত। এখানে বলা হয় এভারেজ স্পিড কত। কোশ্চেন হচ্ছে কেন শুধু স্পিড বলা হয় না, কারণ দেখেন আপনি দুইটা দিনে দুইভাবে গেছেন এ থেকে সিতে। প্রথম দিন গেছেন একটা মাধ্যমে, যদি একটা মাধ্যমে যান তখন সেখানে কথা চলে আসে শুধু স্পিড। কিন্তু যদি আপনি কোনো একটা নির্দিষ্ট দূরত্ব একটা মাধ্যমে না, আপনি কিছু দূর রিক্সায় গেছেন, আরেকটু বাসে গেছেন, আবার সিএনজিতে গেছেন, ঠিক আছে, এইরকম একের অধিক মাধ্যমে যদি যান তখন সেখানে কথা চলে আসে এভারেজ স্পিড। একটা মাধ্যমে গেলে স্পিড হয়, হেঁটে গেছেন হাঁটার স্পিড, রিক্সায় গেছেন রিক্সার স্পিড, সিএনজিতে গেছেন সিএনজির স্পিড। কিন্তু ওই যে কিছুটুকু রাস্তায় হেঁটে গেছেন, তারপরে রাস্তা আপনি গেছেন সিএনজিতে, তাহলে এখানে কার স্পিড বলবে, হাঁটার স্পিড, সিএনজির রিক্সার স্পিড না, এখানে তখন বলা হয় এ থেকে সিতে যাওয়ার এভারেজ স্পিড কত ছিল। একের অধিক মাধ্যমে গেলে তখন আপনার কথাটা চলে আসে এভারেজ স্পিড। এখন একটা রাস্তা আপনি শুধু হেঁটে যাচ্ছেন, তখন হাঁটার এভারেজ স্পিড বলা হয় না, বলা হয় হাঁটার স্পিড কত ছিল। কিন্তু আপনি কিছুটুকু রাস্তা দৌড়ায় গেলেন, তারপরে আবার হেঁটে গেলেন, আর ভালো লাগতেছে না হামাগুড়ি দিয়ে গেলেন, আর ভালো লাগতেছে না লাস্টেরটুকু গড়াগড়ি করে চলে গেছেন। তাহলে আপনার এখন যদি বলা হয় শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার, এখানে কি স্পিড বলা হবে না, কারণ স্পিড মানে তো স্পেসিফিক জিনিসের। তাহলে আপনি তো স্পেসিফিকভাবে যান নাই, দৌড়ায় গেছেন, হেঁটে গেছেন, হামাগুড়ি দিয়েছেন, গড়ায় গড়ায় গেছেন, অনেক রকমভাবে গেছেন। এখন তাহলে বলা হয় যে জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার এভারেজ স্পিড কত ছিল। মূলত ম্যাথমেটিক্যালি দুইটা এক হইলেও আপনার সিচুয়েশনগত পার্থক্যের কারণে কোথাও শুধু স্পিড এবং কোথাও এভারেজ স্পিড বলা হয়। তাহলে এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন আগে, যে স্পিড কখন বলা হয় আর এভারেজ স্পিড কখন বলা হয়, এটা কি ক্লিয়ার? এইটা আগে একটু বলেন। ওকে ওকে ওকে, ক্লিয়ার, ফাইন। আচ্ছা, এইবারে দেখেন, ধরেন একটা প্রশ্ন চলে আসলো আমাদের স্পিড রিলেটেড, প্রশ্নের মধ্যে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকলো। আপনি কিভাবে বোঝেন একটা সংখ্যা দেখার পরে যে এই সংখ্যাটা হচ্ছে আমাদের কি জিনিস, ঠিক আছে? ক্লিয়ার স্যার, রিটেন কি আলাদা খাতায় তোলা ভালো হবে? রিটেন বুঝলাম না, স্যামসাং কি বলতেছেন, রিটেন আলাদা খাতায় তোলা হবে মানে বুঝি নাই স্যার। আচ্ছা, ও এটা কি এখন খাতায় ওঠাইতে চাচ্ছেন? না, এখন খাতায় ওঠায়েন না, এটা রেকর্ড থাকবে, আপনারা পরে রেকর্ড থেকে হচ্ছে খাতায় ওঠাই নেবেন, এখন না, এখন শুধু বোঝেন। ওই বোঝার সময় বোঝা আর দেখা দুইটা জিনিস একসঙ্গে হয় না, ঠিক আছে? আপনি এইদিকে বুঝতেও চান, ওইদিকে আবার লিখতেও চান, এটা হবে না, ঠিক আছে? যেদিন রিটেনের ক্লাস হবে একই টপিক্সের, কি বলেন না বলেন। আচ্ছা ভাই, আগে একটু পড়াশোনা করি তো, থামেন। হ্যাঁ ঠিক আছে, আপনাদের এগুলো কোশ্চেনের উত্তর দিতে গেলে আমি ভুলে যাই যে কি পড়াবো এখন, ঠিক আছে? আচ্ছা, ওগুলো নিয়ে পরে আলোচনা করবো না। রিটেনে কি করবেন, রিটেনের দিন রিটেনে ওঠাবেন, এমসিকিউর দিন এমসিকিউ, এটা আবার বলার কি হইলো, ঠিক আছে? বুঝলাম না কিছু। আচ্ছা, ওগুলো বাদ দেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে একটা প্রশ্নের মধ্যে একটা সংখ্যা সময় হবে কিনা এটা টের পান কিভাবে? ডেফিনেটলি অ্যান্সার দিবেন হচ্ছে তার একক দেখে, যেমন আওয়ার, মিনিট, সেকেন্ড, এগুলো থাকলে বোঝা যায় যে এই সংখ্যাটা হচ্ছে আমাদের সময়। সেম অ্যাজ একটা সংখ্যা ডিস্টেন্স হবে কিনা এটা কিভাবে বোঝা যায়? ডিস্টেন্স চেনার জন্য আমরা সবাই জানি যে যদি কখনো সেখানে কিলোমিটার, মিটার, ইঞ্চি, গজ, ফিট, ঠিক আছে, এই ধরনের যদি এককগুলো থাকে তাহলে আমরা সেটা দেখে বুঝতে পারি যে এইটা হচ্ছে আমাদের জন্য ডিস্টেন্স। তাহলে টাইম চেনার উপায় আপনি পাইছেন, আওয়ার, মিনিট, সেকেন্ড থাকবে। ডিস্টেন্স চেনার উপায়ও আপনি পাইছেন, কিলোমিটার, মিটার, ইঞ্চি, গজ, ফিট, ইয়ার্ড, এইসব থাকবে। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে তাহলে স্পিড চেনার উপায়টা কি? আপনি কিভাবে স্পিডটাকে চিনতে পারবেন? এটাও হচ্ছে একটা দেখার বিষয় যে স্পিড চেনার উপায়টা কি। আসেন, আমরা অনেকেই স্পিডগুলো চিনতে পারি না। স্পিড চেনার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা উপায় হচ্ছে পার শব্দটা থাকতে পারে, বা স্ল্যাশ থাকতে পারে, বা রেট থাকতে পারে, অথবা এই জায়গাটায় ইনভার্স থাকতে পারে, বা অথবা এই জায়গাটায় দেখবেন যে আপনার শুধু পি লেখা আছে, এরকম থাকতে পারে। অর্থাৎ জিনিসগুলো থাকতে পারে কিভাবে একটু বলি।
কিলোমিটার পার আওয়ার, এরকম পুরাটাই লেখা দেখবেন। অথবা এখানে শুধু পি দিয়ে থাকতে পারে, ঠিক আছে, যেমন হচ্ছে এমপিএইচ, মাইল পার আওয়ার, এরকম করে থাকতে পারে। বা এখানে হচ্ছে আপনার স্ল্যাশ চিহ্ন দিয়ে থাকতে পারে, কিলোমিটার স্ল্যাশ আওয়ার, তার মানে কিলোমিটার পার আওয়ার। অথবা এগুলোর আপনার কোনো কিছুই নাই, আপনার সরাসরি লেখা আছে রেট এত, রেট মানে আমরা বুঝিয়ে হচ্ছে স্পিড। অথবা আপনি এই জায়গাটায় দেখবেন এরকম করে লেখা থাকতে পারে কিলোমিটার ডট দিয়ে এই আওয়ারকে ইনভার্স ওয়ান করে দেয়। ইনভার্স ওয়ান মানে কি নিচে, অর্থাৎ কিলোমিটার পার আওয়ার। এটাকে অনেক সময় এরকম করে লিখে দেয়, অনেকে আমরা এটা দেখলে বিপদের মধ্যে পড়ে যায়, আরে আল্লাহ ইনভার্স ওয়ান কোথায় থেকে চলে আসলো। অথবা এগুলোর কোনো এককই থাকে না, সরাসরি তারা বলেই দেয় যে স্পিড ইজ 20, মানে স্পিডটাকে স্পিড শব্দ দিয়ে অনেক সময় তারা প্রকাশ করে। তাহলে এতগুলো ওয়েতে আপনি কি করতে পারেন, আপনি স্পিডটাকে চিনতে পারেন। কারণ আমরা অনেক সময় পরীক্ষার হলে একটা সংখ্যা স্পিড হবে কিনা এইটা হুট করে তাকায় বুঝতে পারি না। তাহলে এটা বোঝার জন্য আমরা কি কি বললাম, যে আমাদের কিলোমিটার পার আওয়ার, পার শব্দটা থাকতে পারে এরকম করে, আপনার পার শব্দটা পাইতে পারেন। এমপিএইচ শুধু পিটা থাকতে পারে, অথবা স্ল্যাশ চিহ্ন থাকতে পারে, অথবা রেট থাকতে পারে, অথবা ইনভার্স দিয়ে থাকতে পারে, অথবা আপনি সরাসরি স্পিড দিয়েই হচ্ছে আপনি যদি দেখেন তাহলেও আপনি বুঝবেন যে এটা হচ্ছে স্পিড। কারণ কিভাবে তারা স্পিডটাকে প্রকাশ করবে এইটা ডিপেন্ডস করতেছে তাদের উপরে। এইটা আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। তার মানে যতভাবে সাধারণত স্পিডটাকে প্রকাশ করা হয়, আপনার যদি একবার একটু চেনা থাকে, জানা থাকে, তাহলে আপনার জন্য কাজটা কি হয়ে যায়, একটু সহজ হয়ে যায়। কারণ আপনি সবগুলো মাধ্যম জানেন যে কতভাবে আমাদের স্পিডটাকে প্রকাশ করা যেতে পারে। তাহলে এই প্রকাশটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন, যে পার, পি, স্ল্যাশ, রেট, ইনভার্স অথবা স্পিড দিয়েই বলা যাইতে পারে। এই জায়গাটা কি ক্লিয়ার করা গেল কিনা? স্পিড চেনার উপায় কি কি? গুড। আচ্ছা, এখনও কিন্তু আমরা স্পিডের মধ্যে আছি, স্পিডের বাইরে কিন্তু মানে যেতে পারি নাই এখনও। এভারেজ স্পিড দেখলেন, স্পিড দেখলেন, এইটার সঙ্গে রিলেটেড আরেকটা টপিক মাঝে মধ্যে চলে আসে, স্পিডের সঙ্গে রিলেটেড করা। আর আজকের ক্লাসে আরেকটা জিনিস একটু খেয়াল করেন, যে আমরা কি দেখতেছি আজকে কিন্তু আমরা ম্যাথ করতেছি না। আমরা ম্যাথ করার জন্য যে অস্ত্রগুলো ব্যবহার করা হয় সেই অস্ত্রগুলো সম্পর্কে আমরা খানিকটা জেনে নিচ্ছি। পরে যুদ্ধক্ষেত্রে যাবেন, একটা অস্ত্র আপনি চালাইতে পারেন না, আপনাকে যদি ওই অস্ত্র দিয়ে সরাসরি যদি প্রথম দিনে যদি পাঠাই দেওয়া হয় যুদ্ধক্ষেত্রে, যে জানে এই অস্ত্র দিয়ে আপনি যুদ্ধ করেন, তাহলে এই অস্ত্র কিভাবে চালাইতে হয়, কিভাবে কি করতে হয় সেই সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে, তাহলে শত্রুকে ফায়ার করার আগে দেখবেন যে আপনি নিজে ফায়ারের মুখে পড়ে গেছেন। এই কারণে আগে আমাদের তথ্যগুলো সম্পর্কে ডিটেল ধারণা রাখা উচিত, যে এই চ্যাপ্টারটাতে কোন কোন ধরনের সিচুয়েশন আমি পেতে পারি। প্রত্যেকটা জিনিস আপনাকে কিন্তু কি করতে হবে, ইনফরমেশনগুলো জেনে নিতে হবে। আমরা সেই জানার কাজ, চেনার কাজটাকেও আগে করার চেষ্টা করতেছি। যেটা বলতেছিলাম যে স্পিড নিয়ে কথা, যে আমাদের অনেক সময় এই শব্দটার সম্মুখীন হইতে পারে, রাউন্ড ট্রিপের এভারেজ স্পিড। দেখেন একটা নতুন শব্দ কিন্তু এখানে চলে আসছে, রাউন্ড ট্রিপের এভারেজ স্পিড। এই রাউন্ড ট্রিপের এভারেজ স্পিড বের করার জন্য একটা বিখ্যাত ফর্মুলা আছে। এখন তার আগে তো এটা জানা লাগবে স্যার রাউন্ড ট্রিপ জিনিসটা কি, তাই না? টর্মুলা তো পরে, রাউন্ড ট্রিপই আমি চিনি না, তাহলে কেমনে হইল? রাউন্ড ট্রিপ চেনার হচ্ছে আপনার দুইটা ওয়ে আছে। সেই দুইটা ওয়ে কি জিনিস সেটা আগে একটু আমরা দেখে নেই। সাধারণত দুই ধরনের সিচুয়েশন আপনি পাবেন পরীক্ষার হলে রাউন্ড ট্রিপ চেনার ক্ষেত্রে। প্রথমটা পাবেন, আপনি একটা জায়গা থেকে জার্নি শুরু করলেন, এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে যদি আবার আপনি আগের জায়গাটায় ফিরে চলে আসেন, এই সিচুয়েশনটাকে আমরা বলি হচ্ছে রাউন্ড ট্রিপ। একটা নির্দিষ্ট জায়গা থেকে আপনি জার্নি শুরু করছেন, একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার আগের জায়গায় চলে আসছেন, এই সিচুয়েশনটাকে আমরা বলি রাউন্ড ট্রিপ। ম্যাথমেটিক্যালি আরেকটা সিচুয়েশন পাইতে পারেন, সেটা হচ্ছে আপনি ধরেন একটা দিন একটা নির্দিষ্ট দূরত্ব গেছেন আপনি জার্নি করার জন্যে, ধরেন এই দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার, কথার কথা কতটুকু ভাই, ডি কিলোমিটার। এরপরে আপনি থামেন নাই, এরপরে আবার আপনি সামনে ওই একই পরিমাণ রাস্তা জার্নি করছেন, এইটারও দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার।
দুইবার আপনি জার্নি করছেন, প্রথম জার্নির দূরত্ব দ্বিতীয় জার্নির দূরত্ব যদি সেম হয়, এই ঘটনাটাকেও আমরা রাউন্ড ট্রিপের মধ্যে নিয়ে আসতে পারি। কারণ আপনার যেখানে ফিরে আসার কথা ছিল, আপনি ফিরে না এসে যদি ওই একই দূরত্ব সামনের দিকে মুভ করেন, তাহলে এই সিচুয়েশন আর এই সিচুয়েশন আলটিমেটলি দেখেন একই সিচুয়েশন। এই দুইটা সিচুয়েশনটাকে আমরা পরীক্ষার হলে পাবো, পরীক্ষার কোশ্চেনের মধ্যে, এবং যাকে এক কথায় আমরা বলতেছি রাউন্ড ট্রিপ। অনেকে আমরা রাউন্ড ট্রিপ মানে মনে করি গোল করে আসা, গোল করে আসা না। ওই যে ট্র্যাকে যে দৌড়াই ওই ট্রিপ শুধু রাউন্ড ট্রিপ না, আপনি যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তা দিয়ে ফিরে আবার আগের জায়গায় চলে আসতেছেন, এটা হচ্ছে রাউন্ড ট্রিপ। এখন আপনি যতটুকু রাস্তা গেলেন ফিরে না আসে ততটুকুই রাস্তা আবার সামনের দিকে গেলেন, এটাকেও আমরা বলতে পারি রাউন্ড ট্রিপ। তাহলে এই ধরনের সিচুয়েশনগুলোকে আমরা রাউন্ড ট্রিপের মধ্যে নিয়ে আসতে পারি। তাতে রাউন্ড ট্রিপের কোশ্চেন হচ্ছে এভারেজ স্পিড বের করার একটা বিখ্যাত ফরম্যাট আছে, বিখ্যাত ফরম্যাট। এই ফরম্যাটটাকে আমরা বলি হচ্ছে 2 × xy ডিভাইডেড বাই হচ্ছে x + y। এই হচ্ছে বিখ্যাত ফরম্যাট। এখন কোশ্চেন, স্যার তাহলে এখানে এক্স ওয়াই দ্বারা কি বোঝানো হয়েছে? এই জায়গাটায় এক্স আর ওয়াই দ্বারা যে কোনো একটা দ্বারা যাওয়ার স্পিড আরেকটা দ্বারা আসার স্পিডকে বোঝানো হয়েছে। ধরেন এক্স দ্বারা যদি বলি আসার স্পিড, তাহলে আমাদের ওয়াই দ্বারা বোঝানো হবে যাওয়ার স্পিড। একটা দ্বারা হচ্ছে আপনার যাওয়ার স্পিড আর আরেকটা দ্বারা বোঝানো হয় আসার স্পিডকে। কারণ আপনি যদি বলেন আমি এক্স দ্বারা যাওয়ার স্পিড বুঝাবো, বুঝান, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনার ওয়াই দ্বারা বোঝানো হয়েছে কি আসার স্পিড, বুঝান, কোনো সমস্যা নেই। আপনার এক্স ওয়াই কোনটা যাওয়া কোনটা আসা ধরবেন, এটার জন্য আপনার কোনো ক্যালকুলেশনের পার্থক্য হবে না। তাহলে এই জায়গাটা আগে একটু বোঝানো গেল কিনা একটু বলেন, যে রাউন্ড ট্রিপের সিচুয়েশন এবং রাউন্ড ট্রিপের এভারেজ স্পিড। কয় নম্বর ব্যাচ? 27 ব্যাচের ক্লাস হচ্ছে। জান্নাত, আপনি 27 ব্যাচের স্টুডেন্ট এখানে কেমন ঢুকলো দেখো তো। আচ্ছা, এটা মূলত হচ্ছে আপনার 29 মানে ব্যাচ বেসমেন্টের হচ্ছে একটা ফাউন্ডেশনমূলক ক্লাস, ঠিক আছে। 29 নাম্বার ব্যাচের হচ্ছে ফাউন্ডেশন ক্লাস। তাতে যদি কারো ফাউন্ডেশন ক্লাস মিস হয়ে থাকে, সেই জন্য হচ্ছে আপনাদেরকে লিঙ্ক পাঠানো আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ব্যাচ কোনটা এটা বড় ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আগে ক্লাস করেন। আচ্ছা, ওকে, এটা ফাউন্ডেশন ক্লাস কত? এটা ম্যাথের ফাউন্ডেশন ক্লাস 3 নাম্বার। আপনারা মনে হয় শুরুতে জয়েন করেন নাই, তাই না রোহিত? এটা কি? হ্যাঁ রোহিত, শুরুতেই তো মনে হয় এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ভাই এখন আর এগুলো নিয়ে আলোচনা করি না, পড়ার মাঝখানে আর আপাতত আপনাদের এই টেক্সটগুলো করেন না, কারণ আমারও প্রবলেম হয় আপনাদেরও প্রবলেম হয়। পড়ার মাঝখানে এই যে দেখেন তার ছিঁড়ে টেটে চলে যাবে একদিকে। ওকে, মূল কোশ্চেনগুলো বাদ দিয়ে আপনারা অন্যদিকে চলে যাবেন। ওকে, আচ্ছা, এগুলো নিয়ে পরে আলোচনা করব, কি হয়েছে না হয়েছে, কখন কয়টা ক্লাস গেল না গেল। আপনাদের এখানে সবগুলো রেকর্ড ক্লাস থাকবে ভাই, ঠিক আছে। রেকর্ড ক্লাস থেকে আপনি এগুলো দেখে নিতে পারবেন, ঠিক আছে। এই যে কী হয়েছে, খায়রুল 2003 বইটা আছে আমার কাছে, ফলো করতে পারবো কি? আপনাদের কে এটা? সজীব দাস। আহারে, কই যাব আপনাদের নিয়ে এখন? এই যে পড়া বাদ দিয়ে এখন আপনাদের এইসব কোশ্চেনের অ্যান্সার দিতে হচ্ছে, মহা মুশকিল। আচ্ছা, কোশ্চেনের উত্তরই আগে দিই, তাছাড়া তো আপনাদের মাথা আবার ঠান্ডা হবে না। এই যে আপনাদের লেকচার শিটে এরকম লেকচার শিট পাঠানো আছে, খেয়াল করে দেখেন 6টা, ঠিক আছে। হ্যাঁ, কমেন্ট অফ করে দেন, তাই করা লাগবে। এই যে যেরকম গলা চেপে ধরছি আপনাদেরকে, যে আপনাদের কথা বলার সুযোগ দিচ্ছি না, এখন যদি এই যে হাতও চেপে ধরি তাহলে তো সব স্বাধীনতা হস্তক্ষেপ করব। আপনারা বড় হয়েছেন, এখন শোনেন আগে। আপনাদের প্রথম দিন বলা হয়েছে আপনার ক্লাসগুলো কেন করেন না। আপনারা প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে আপনার গ্রুপে, আপনার কোনো ক্লাস মিস হইতে পারে, আপনি গ্রুপ থেকে এই ক্লাসগুলো করে নেবেন। আর এই লেকচার শেষ ছাড়া অন্য বই কোনোটাই পড়া যাবে না, সহজ হিসাব শেষ। এখন তাতে মিস্টার উমুক, মিস্টার তুমুক, মিস্টার উমুক পাবলিকেশন, তুমুক পাবলিকেশন সব বাদ, কোনো বই পড়তে পারবেন না এখন, কারণ বই পড়তে গেলে আপনাকে আর পড়াইতে পারবো না আমরা। লেকচার শিটের বাইরে যাইতে পারবেন না, ক্লাস আর লেকচার শিটের বাইরে আগামী 3 মাস যাবেন না, সহজ কথা শেষ, ঠিক আছে। তারপরে কোন বই পড়তে হবে না পড়তে হবে সেটা আমাদের দায়িত্ব, আমরাই আপনাদের সঙ্গে শেয়ার করব, ওকে। আর দয়া করে এখন সবাই কমেন্টস বন্ধ করেন, নিজ দায়িত্বে বন্ধ করেন, পরে আসলে তো আরও করা যাবে না। ক্লাসে পরে আসবেন,
ঠিক আছে, আরও কমেন্টস করা যাবে না, কারণ কি হয়েছে না হয়েছে আপনি জানেনই না, হুট করে কমেন্টস করলে কোনো লাভ হবে না। তাহলে দয়া করে এবারে সব বন্ধ করেন। এই যে আরেকজন কে এটা, ঠিক আছে, শামীম ভাই দাঁড়ারে ভাই, কারণ আমাকে বলার সুযোগই তো দিচ্ছে না, তাহলে থামবো কিভাবে, যাব কিভাবে? ঠিক আছে, কমেন্টস করা বন্ধ করেন, আমাকে কথা বলার সুযোগ দেন দয়া করে, ঠিক আছে। সবই বন্ধ করে দেবো কয়েকদিন পরে, মনে করেন যে জুমেও ক্লাস না বাদ শুধু ফেসবুকে এসে লাইভ ক্লাস নিয়ে চলে যাব, আপনারা কোনো কমেন্টস করতে পারবেন না, কোনো কিছু মানে বলতে পারবেন না, ওটাই ভালো, তাই না? কি ঝামেলার মধ্যে ফেলাইছেন। আচ্ছা এখন আসেন এই যে উপরে যে আমরা রাউন্ড ট্রিপের এভারেজ স্পিড বের করার একটা নিয়ম বললাম, এটা একটা রুলসের মতন আমরা মনে রাখি, 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। এখানে x দ্বারা কি বোঝানো হয়েছে, যাওয়ার স্পিড, আর y দ্বারা কি বোঝানো হয়েছে, আসার স্পিড। আচ্ছা এখন মূল কথা হচ্ছে যে এই যে আমরা যেটাকে ফর্মুলা বলে চিনি বা ফর্মুলা বলে জানি, এই জিনিসগুলো আসলে ফর্মুলা না, এটা আসলে ফর্মুলা না, এটা মূল ফর্মুলাটার আমাদের সংক্ষিপ্ত রূপ। কারণ এভারেজ স্পিড মূল ফর্মুলা কোনটা, মূল ফর্মুলা হচ্ছে এই যে এটা, এই যে এভারেজ স্পিড বের করার নিয়ম কি, টোটাল ডিস্টেন্স টোটাল টাইম, এটাই হচ্ছে মূল জায়গা, সহজ কথা শেষ। এখন তাতে কোশ্চেন এটাই যদি মূল হয়, তাহলে আপনি আবার এটা কোথায় থেকে নিয়ে আসছেন, 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই কোথায় থেকে আসলো, এই জায়গাটাই এখন আমাদের একটু বুঝতে হবে। চলেন আমরা একটা জিনিস দেখার চেষ্টা করি। ধরেন এটা এ নামের একটা জায়গা, এটা বি নামের একটা জায়গা, এই এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার। আপনি কোনো একটা দিন ধরেন প্রথমে এ থেকে কোথায় গেছেন, বিতে গেছেন, যাওয়ার সময় আপনার স্পিড ছিল হচ্ছে এক্স স্পিডে গেছেন, আবার যাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনি বি থেকে আবারও এতে ফিরে চলে আসছেন, ফিরে আসার পরে ফিরে আসার সময় আপনার স্পিড আর এক্স ছিল না, আপনার স্পিড চেঞ্জ হয়ে ওয়াইতে চলে আসছেন, যাওয়ার স্পিড ছিল এক্স, ফিরে আসার স্পিড যদি ওয়াই হয়, তাহলে এখন আপনার কাছে কোশ্চেনে জানতে চাইলো তারা যে আপনি যদি এখন এ থেকে বিতে গিয়ে আবার যদি এতে ফিরে চলে আসেন, তাহলে বলেন আপনার এভারেজ স্পিড কত। তাহলে দেখেন কি বের করতে বলছে ভাই, আমাদের বের করতে বলছে এভারেজ স্পিড কত। তাহলে আমরা তো একটু আগে তো জেনেই আসছি যে এভারেজ স্পিড কিভাবে বের করা যায়। এভারেজ স্পিড বের করার নিয়ম আমরা দেখে আসছি, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই হচ্ছে টোটাল টাইম। এভারেজ স্পিড বের করার নিয়ম আমরা পাইছি, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই হচ্ছে টোটাল, সরি নিচে হচ্ছে টোটাল টাইম, আবার ডিস্টেন্স লিখছি কেন, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। এখন কোশ্চেন হচ্ছে টোটাল ডিস্টেন্স মানে কিসের দূরত্ব, আসেন সেটাও একটু আমরা বুঝে নেই। টোটাল ডিস্টেন্স মানে কি, আপনি এ থেকে বিতে গিয়ে আবার এতে আসবেন, এ থেকে বিতে যাবেন আবার বি থেকে এতে আসবেন, তাহলে এ থেকে বি এর দূরত্ব যদি ডি হয়, তাহলে আপনি বি থেকে এতে ফিরে আসবেন, তার দূরত্বও কত, ডি। তার মানে টোটাল ডিস্টেন্স আমরা পেয়ে গেছি ডি প্লাস ডি। এতটুকু দূরত্ব আমাদের কি করা লাগবে, আমাদের এই নাই সব নাই হয়ে গেল কেন, দেখো তো নেটের সমস্যা নাকি, আস্তাগফিরুল্লাহ মিন জালিক, মানিজ্য সব চলে যাবে, আছে এই আপনারা একটু টেক্সট করেন তো দেখা যাচ্ছে কিনা বোর্ডটা, আপনারা একটু টেক্সট করেন তো বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। জি যাচ্ছে, গুড। আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম যে এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এতে চলে আসবেন, টোটাল ডিস্টেন্স হচ্ছে ডি প্লাস ডি, আর নিচে দরকার হচ্ছে টোটাল টাইম। টোটাল টাইম মানে কি, যাওয়ার টাইম আসার টাইম। কিন্তু আপনি কি যাওয়ার টাইম জানেন কত, না স্পেসিফিক দেওয়া নেই। ফিরে আসার টাইম কত সেটাও কি জানেন, তাও তো জানি না ভাই। কিন্তু এইটা তো আমরা জানি যে টাইম কিভাবে বের করতে হয়, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, তাই না? আমরা দেখে আসছি না, দেখেন এই যে এখান থেকে টাইম বের করাটা শিখছি যে টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স ভাগ স্পিড হয়। তাহলে এখন যদি আপনাকে কোশ্চেন করা হয় যে আপনার যাওয়ার টাইম কত ছিল, যাওয়ার টাইম, তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, তাহলে আমি বলবো ডি ডিভাইডেড বাই এক্স। তাহলে ফিরে আসার টাইম কত, ফিরে আসার সময় কতটুকু দূরত্ব আসছেন, ডি, কত স্পিডে ওয়াই, তাহলে ফিরে আসার টাইম ডি ডিভাইডেড বাই ওয়াই। তাহলে কি আমরা টোটাল টাইম, যাওয়ার টাইম ডি বাই এক্স, ফিরে আসার টাইম ডি বাই ওয়াই। এইটা কি বুঝতে পারছেন কিনা একটু বলেন, যে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, এটা কি ক্লিয়ার? গুড, ক্লিয়ার। তাহলে এইটাকে আমরা এখন একটু সিম্পলিফাই করব, আসেন এটাকে আমরা একটু সিম্পলিফাই করি। ডি আর ডি উপরে যোগ করলেন চলে আসলো হচ্ছে 2D,
নিচ থেকে যদি আমরা এক্স ওয়াই লসাগু নেই তাহলে আমাদের কি আসে, ডি ওয়াই যোগ হচ্ছে ডিএক্স, উপরে 2d আছে থাকলো। আমরা নিচ থেকে যদি এখানে ডিটা কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই নিচে আসলো এক্স ওয়াই। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, ডি ডি কাটাকাটি করে দিতে পারি। তাহলে এখানে উপরে কি থাকলো 2 আর নিচে কি থাকলো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ওয়াই। তাহলে ভগ্নাংশের নিচে ভগ্নাংশ থাকলে আমরা জানি গুণন করলে উল্টায় যায়। তাহলে উপরে চলে আসলো 2xy, নিচে চলে আসলো এক্স প্লাস ওয়াই। ওই দেখেন ফর্মুলাটাই চলে আসছে। তাহলে আমরা এগুলো সব কি বের করতেছিলাম, এই যে দেখেন এভারেজ স্পিড। কার এভারেজ স্পিড, একটা দূরত্ব যাচ্ছেন ঠিক ওই দূরত্বে ব্যাক করে ফিরে চলে আসতেছেন। তাহলে এভারেজ স্পিডের এই ক্যালকুলেশনটুকুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইটা। তার মানে এইটা আসলে অথেন্টিক কোনো কিন্তু ফর্মুলা না। আমরা সাধারণত ফর্মুলা বলে এটাকে প্রকাশ করি, কিন্তু এটা মূল ফর্মুলা না। মূল ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে মূল ফর্মুলার এটা একটা সংক্ষিপ্ত রূপ। এই যে একটু আগে যেটাকে এক কথায় বলা হয়েছিল রাউন্ড টিপের এভারেজ স্পিড 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটা কোথায় থেকে আসছে, এটা আসছেই এই যে আসার জায়গাটা হচ্ছে এইটা। তাহলে আপনি যদি এটা ভুলে যান আমার কোনো আপত্তি নাই, কিন্তু মূল জায়গা ভুললে কিন্তু আপত্তি আছে। এখন কোশ্চেন তাহলে এটা কেন দিলেন, কারণ সাধারণত এমসিকিউতে আমরা কি চাই, আপনি কিভাবে ম্যাথ করলেন এইটা কি তারা দেখতে চায়, নাকি আপনি কত দ্রুত ম্যাথ করতেছেন এটা দেখতে চায়। ডেফিনেটলি তারা দেখতে চায় কত দ্রুত হচ্ছে আপনি এই ম্যাথটা কাভার করতেছেন। তাহলে এই দ্রুত করতে গেলে ডেফিনেটলি তখন আমাদের ক্যালকুলেশনগুলো ছোট করার জন্যে, দ্রুত করার জন্যে, সময় বাঁচানোর জন্য কিছু ট্রিক্স আমরা অনেক সময় অ্যাপ্লাই করি। সেই ট্রিক্সের মধ্যে এইটা একটা ট্রিক্স, যে রাউন্ড টিপের সিচুয়েশন যদি কখনো আপনি পান, কেমন সিচুয়েশন, একটা দূরত্ব যাবেন ওই দূরত্বই আবার ফিরে চলে আসবেন, অথবা প্রথম জার্নির দূরত্ব দ্বিতীয় জার্নির দূরত্ব যদি সেম হয় সেটাকেও আমরা রাউন্ড টিপের মধ্যে নিয়ে আসতে পারি। তাহলে তার এভারেজ স্পিড আমরা সংক্ষিপ্ত আকারে বলি 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স আর ওয়াই দ্বারা যে কোনো একটা দ্বারা যাওয়ার স্পিড আর একটা দ্বারা আসার স্পিডকে বোঝানো হচ্ছে। এখন এই ক্ষেত্রে এটাও আপনি একটু মাথায় রাখতে পারি যে রাউন্ড টিপের ক্ষেত্রে মাঝখানের দূরত্ব জানা না থাকলেও কোনো আপত্তি নাই, কারণ ডি ডি তো কাটাকাটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডি প্লাস ডি কেমন করে হইলো, আহারে এই যে দেখেন এ থেকে বিতে যাবেন, বি থেকে এতে আসবেন, তাহলে এ থেকে বি এর দূরত্ব ডি, তাহলে বি থেকে এর দূরত্ব কত ডি, তাহলে যাবেন আবার ফিরে আসবেন, তাহলে গেছেন ডি ফিরে আসছেন ডি, তাহলে টোটাল দূরত্ব কত, ডি প্লাস ডি না, ঠিক আছে। তাহলে এবার একটু বলেন যে এইটা যে মূল ফর্মুলা না, এটা যে আমাদের মূল ফর্মুলাটার সংক্ষিপ্ত রূপ, এইটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। এই রাফির কি ক্লিয়ার হয়েছে, ডিসপ্লে চলে গেছিল, আরে এই জলবৎ তররং ঠিক হয়েছে কিনা আগে একটু বলেন। হ্যাঁ ক্লিয়ার, এই স্যামসাং সাহেব, স্যামসাং সাহেবের কি ক্লিয়ার হয়েছে কিনা, স্যামসাং সাহেবের সুন্দর নাম থাকার তো কথা। ওকে, তাহলে এটা একটু মাথায় রাখেন, আমরা যেটাকে বইপত্রগুলোতেও আপনারা খুললে এরকম জিনিস অনেক সময় দেখতে পান, কিন্তু এই জিনিসগুলোর প্রমাণ অনেক সময় বইপত্রে দেওয়া থাকে না, এগুলোর প্রমাণ দেওয়াই থাকে না। ওরা সরাসরি বলে দেয় রাউন্ড টিপের এভারেজ স্পিড 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। টি ইজ ইকাল টু ডি বাই এক্স, ডি বাই এক্স কোথায় থেকে, এই টাইম টাইম, আহারে ওই যে দেখো আরেকজন কে, এটা হ্যারি সাহেব, এই হ্যারি পটার এদিকে তাকান, আপনার যাওয়ার টাইম কত লাগছে সেটা কি আপনি জানেন না, কিন্তু টাইম ইকুয়াল টু কি হয়, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে যাওয়ার ডিস্টেন্স কত ডি, যাওয়ার স্পিড এক্স, তাহলে ডি দ্বারা এক্সকে যদি ভাগ করে দেন, ডিকে এক্স দ্বারা যদি ভাগ করে দেন তাহলে কি পাচ্ছেন, টাইম। তাহলে টাইম ইজ ইকাল টু ডি বাই এক্স, তাহলে ডি বাই ওয়াই কি, এটা হচ্ছে ফিরে আসার টাইম, তাহলে ফিরে আসার সময় ডিস্টেন্স কত ডি, স্পিড কত ওয়াই, তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড ইকুয়াল টু হচ্ছে টাইম। হ্যারি পটার সাহেব ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। ক্লিয়ার, গুড, এই যে বুঝে গেছেন। তাহলে এই জিনিসগুলো দেখেন আমরা যখন কোশ্চিনে যাব তখন তো অ্যাপ্লাই করব, তাহলে অ্যাপ্লাই করার আগে জিনিসগুলো সম্পর্কে আপনার একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা রাখা দরকার। যদি ক্রিস্টাল ক্লিয়ার ধারণা না থাকে তাহলে এই জিনিসগুলো শুধু শুধু মুখস্থ করে কোনো কিন্তু লাভ হবে না। এই জন্যে খুব ঠান্ডা মাথায় এই জিনিসগুলো বুঝেন ভাই, কারণ ধুম করে এই জিনিসগুলো যখন আপনি ক্লাসে যাবেন 4টা লেকচারে এই জিনিসগুলো কিন্তু ইউজ হবে। আবারও বলতেছি আজকে ফাউন্ডেশন ক্লাস মানে ফাউন্ডেশন ক্লাস না, এগুলো কিন্তু লেকচার যখন স্পিডের অঙ্কগুলো করতে যাবেন তখন এই প্রত্যেকটা জিনিসের ব্যবহার ওখানে কিন্তু পাবেন, তখন তো ব্যবহার করা হবে, তখন এত ভেঙে চুরে জিনিসগুলো আপনাকে কখনোই বোঝানো হবে না।
ঠিক আছে, সেই জন্য আগে থেকেই আমরা কি করি, আপনাদেরকে এই জিনিসগুলো শেয়ার করে রাখি যেন আপনারা মূল ক্লাসে গিয়ে আর ধাক্কা টাক্কা না খান এটা। আচ্ছা, এবার আবার একটু চিন্তা করেন, আবার একটা ছোট গল্পের মতন, যে ধরেন এটা একটা বাড়ি, কথার কথা, এটা একটা বাড়ির মতন করে আপনি চিন্তা করেন। এই ধরেন একটা বাড়ি, এই বাড়িটার এটা হচ্ছে গেট, ঠিক আছে, এগুলো জানানা টানাটা কি আছে এত আঁকানোর দরকার নাই, নিজেরা বুঝতে পারলেই হয়েছে থাক। আর এইটা ধরেন হচ্ছে একটা গাছ, এইটা ধরেন হচ্ছে একটা আম গাছ। এই বাসা থেকে এই বাড়িটার একদম মূল গেট থেকে গাছের নিচ পর্যন্ত মাঝখানের দূরত্ব কথার কথা ধরেন 20 মিটার, কথার কথা কত মিটার, 20 মিটার। এই গেট থেকে গাছের একদম গোড়া পর্যন্ত মাঝখানের দূরত্ব হচ্ছে 20 মিটার। ধরেন কোনো একটা দিন সামনে জ্যৈষ্ঠ মাস, আম গাছে আম টাম ধরছে, খুব মজার আম, একটা চোর আসছে এই আম গাছে চুরি করার জন্যে। ঠিক যে সময়টাতে চোর চুরি করে নিচে নামছে, ওই সময়ে বাড়িওয়ালা টের পাইছে যে তার গাছের 12টা বেজে যাচ্ছে, ঠিক আছে। তাহলে বাড়িওয়ালা এখন কি করছে, বাড়িওয়ালা এখন চোরকে ধরার জন্য চোরের দিকে দৌড়ানো শুরু করলো। চোর তাহলে এখন কি করবে, চোরও দৌড়ানো শুরু করবে। চোর কোন দিকে দৌড়াবে, চোরও সামনের দিকে দৌড়ানো শুরু করলো। এবং বলা হইল যে চোর যখন দৌড়াচ্ছে, চোরের দৌড়ানোর স্পিড ছিল 8 মিটার পার সেকেন্ড, আর বাড়িওয়ালা যখন দৌড়াচ্ছে, বাড়িওয়ালার দৌড়ানোর স্পিড ছিল কথার কথা 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখন কোশ্চেন যে এই বাড়িওয়ালা চোরকে ধরতে পারবে কিনা, প্রথম কোশ্চেন। ডেফিনেটলি এটা আমরা সহজেই অ্যান্সার দিতে পারি, হ্যাঁ পারবে। কেন পারবে, কারণ বাড়িওয়ালার স্পিড হচ্ছে 10 আর চোরের স্পিড হচ্ছে 8। 8 মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে চোর যায় হচ্ছে 8 মিটার, 10 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডে বাড়িওয়ালা যায় হচ্ছে 10 মিটার। এখন কোশ্চেন হচ্ছে বাড়িওয়ালা যদি চোরকে ধরতেই চায় তাহলে কত সময় পরে ধরতে পারবে, এটা হচ্ছে মূল কোশ্চেন। এখন এই কোশ্চেনের উত্তর ম্যাথমেটিক্যালি না, আমরা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি। বাড়িওয়ালা আর চোরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কতটুকু, 20 মিটার। তার মানে আমরা কনফার্ম যে বাড়িওয়ালা চোরকে ধরতে গেলে এই 20 মিটার কাভার করে এসে ধরতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দূরত্ব কাভার না করবে ততক্ষণ পর্যন্ত বাড়িওয়ালা কখনোই চোরকে ধরতে পারবে না। তাতে দেখেন বাড়িওয়ালা যদি 1 সেকেন্ড দৌড়ায় তাহলে 1 সেকেন্ডে ও কত মিটার যায়, 10 মিটার সামনে চলে যাচ্ছে। ওই সেকেন্ডকে চোর দাঁড়াই থাকবে না, চোরও তো ওই সেকেন্ড দৌড়াবে, তাহলে চোরও ওই সেকেন্ডে কতটুকু যাবে, 8। তাহলে বাড়িওয়ালা 1 সেকেন্ডে আসলো 10, ওই সেকেন্ডে চোর গেল 8। তার মানে 1 সেকেন্ড পরে তাদের মাঝখানে দূরত্ব একটু কমে না, যে পেছন থেকে যে আসলো সে আসলো 10 আর সামনে থেকে যে গেল সে গেল 8। তাহলে মাঝখানে দেখেন 2 মিটার জায়গা কিন্তু কমে যাচ্ছে। কয় সেকেন্ডে কমতেছে, প্রত্যেক সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে। তাহলে কি আমরা লাস্ট ক্যালকুলেশনের কথাটা এরকম বলতে পারি যে দুইজনে মিলে 2 মিটার কাভার করতে সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে 1 মিটার রাস্তা কাভার করতে কত লাগবে, 1/2 সেকেন্ড। তাহলে এখন আমরা বলতে পারি যে টোটাল তাদের কাভার করতে হবে 20 মিটার। তাহলে 20 মিটার রাস্তা কাভার করতে সময় লাগবে কত, 1/2 গুণন 20, তার মানে 20 আর এটা গুণন করা একই কথায়, তাহলে এত সেকেন্ড। তাহলে কত সেকেন্ড লাগতেছে ভাই, কাটাকাটি করলে আসতেছে 10 সেকেন্ড। তার মানে আমরা 10 সেকেন্ডের অ্যান্সার পেয়ে গেছি। তাহলে এই 10 সেকেন্ডটা কি, এই 10 সেকেন্ড দুইজনের জন্য, কিন্তু 10 সেকেন্ড শুধু এমন না যে বাড়িওয়ালা 10 সেকেন্ড পরে ধরবে, চোরও তো 10 সেকেন্ড পরে বাড়িওয়ালার হাতে ধরা পড়বে। তার মানে এই 10 সেকেন্ড দুইজনই দৌড়াবে, বাড়িওয়ালাও 10 সেকেন্ড দৌড়াবে, চোরও 10 সেকেন্ড দৌড়াবে। কিন্তু বাড়িওয়ালা 10 সেকেন্ড পরে চোরকে ধরতে পারবে কারণ চোরের স্পিড কম ছিল। তাহলে এখন এই 10 আসার, এই যে লাস্টের সময়টা আসার লাস্ট ক্যালকুলেশন দেখেন কি করছেন, আপনি 20কে 2 দ্বারা ভাগ করছিলেন। তাহলে 20টা কি ছিল, 20টা ছিল মাঝখানের দূরত্ব। আর 2 কোথায় থেকে পাইছিলেন, 2টা ছিল মূলত হচ্ছে আমাদের দুইজনের স্পিডের পার্থক্য। এই 10 আর 8-এর পার্থক্যটা ছিল মূলত হচ্ছে 2। তাহলে আপনি এখন একটা টাইম বের করছেন, এই টাইমটাকে আমরা মজা করে বলে হচ্ছে ক্যাচ আপ টাইম। কি টাইম বলা হয়, ক্যাচ আপ টাইম। তাহলে ক্যাচ আপ টাইম ইকুয়াল টু আমরা কি তাহলে বলতে পারি, আমরা বলতে পারি ক্যাচ আপ টাইম ইকুয়াল টু তাহলে
মাঝের দূরত্ব ডিভাইডেড বাই দুজনের স্পিডের পার্থক্য। এই মাঝের দূরত্বকে যদি আপনি দুইজনের স্পিডের পার্থক্য দিয়ে ভাগ করে দেন তাহলে যে সময়টা পাবেন সেই সময়টাকে আমরা বলতেছি এই জায়গাটায় কি ক্যাচ আপ টাইম। 11 সেকেন্ডে চোর ধরবে। 11 সেকেন্ডে কেমনে ধরবে? কোথায় থেকে পাইলেন 11 সেকেন্ড? 1 সেকেন্ড বেশি দৌড়াবে কোথায়? নূর 11 সেকেন্ড কোথায় থেকে পাইলেন আমাকে একটু বলবেন? কে জানে এটা? আব্দুল নূর। তুষার লাগাই দিলে ভালোই হইতো, আব্দুল তুষার হয়ে যাইতেন। আব্দুল নূর 11 সেকেন্ড কোথায় থেকে পাইছেন? ক্যালকুলেশন ভালো করে একটু খেয়াল করেন। 11 সেকেন্ড না, 10 সেকেন্ড সময় লাগবে। 11 সেকেন্ড কোথায় থেকে লাগবে? তাহলে 10 সেকেন্ড পরে বাড়িওয়ালা চোরকে ধরবে অথবা চোর বাড়িওয়ালার হাতে ধরা পড়বে। এখন এই যে ক্যাচ আপ টাইমের যে কাহিনীটা দেখলেন, এটা হচ্ছে পরীক্ষার হলে আমার লাগবে। এখন এটাই শেষ না, এটার সঙ্গে প্যারালাল আরেকটা গল্প আছে, সেটাও একটু শুনে রাখেন। ধরেন এটাই এ নামের একটা জায়গা, এটা বি নামের একটা জায়গা। এই দুইটা জায়গার মধ্যবর্তী দূরত্ব বলা হইল 20 কিলোমিটার। কত কিলোমিটার? 20 কিলোমিটার। এখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, এখানে আরেকজন ব্যক্তি দাঁড়ায় আছে। তারা দুইজন চাইলো যে তারা দুইজন একটু দেখা করবে। তাহলে দেখা করার জন্য প্রথম ব্যক্তিটা দ্বিতীয় ব্যক্তির দিকে রওনা দিল। দ্বিতীয় ব্যক্তিও চিন্তা করতেছে আমি দাঁড়ায় না থেকে আমিও একটু সামনের দিকে আগাই যেন আমরা তাড়াতাড়ি দেখা করতে পারি। প্রথম ব্যক্তিটা যখন যাচ্ছিল তার যাওয়ার স্পিড বলা হইল 3 কিলোমিটার পার আওয়ার। ধরেন 1 ঘন্টায় 3 কিলোমিটার সে যাইতে পারে। আর দ্বিতীয় ব্যক্তি যখন আসতেছিল তার আসার স্পিডটাকে বলা হইল 2 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রত্যেক ঘন্টায় সে 2 কিলোমিটার করে কাভার করবে। মাঝখানে যে কোনো একটা জায়গায় তারা দেখা করবে, ঠিক মিডিল পয়েন্টটা দেখা না, যে কোনো একটা জায়গায় তারা দেখা করবে। আচ্ছা বলেন তো, এই মাঝখানে যেখানেই দেখা করুক না কেন বিষয়টা কি এরকম কিনা যে প্রথম ব্যক্তি তার নিজের জায়গা থেকে দেখা করার জায়গা পর্যন্ত যতটুকু যাবে আর দ্বিতীয় ব্যক্তি তার জায়গা থেকে দেখা করার জায়গা পর্যন্ত যতটুকু আসবে, তাহলে দুইজনে মিলেই তো টোটাল দূরত্ব কভার করা লাগবে, অর্থাৎ 20 কিলোমিটার টোটাল দূরত্বই কভার করা লাগবে। যতক্ষণ পর্যন্ত দুইজনে মিলে 20 কিলোমিটার কভার না করবে ততক্ষণ পর্যন্ত কেউ কারোর সঙ্গে দেখা করতে পারবে না। তাতে দেখেন প্রথম ব্যক্তি 1 ঘন্টায় যায় 3 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 2 কিলোমিটার, তাহলে দুইজনে মিলে 1 ঘন্টায় কতটুকু কভার করে? ঠিক আছে, তারা কভার করবে এই জায়গায়। আচ্ছা পণ্ডিতি একটু কম করেন ভাই আপনারা, আপনাদের এখানে আমি উত্তর দিতে বলি নাই, ঠিক আছে? আব্দুল নূর সহকারে বাকি যাদের মনের মধ্যে এরকম খুব খুসখুস করতেছে যে এটার উত্তর জানি ওটার উত্তর জানি, আপনাদেরকে এখানে পরীক্ষা নিচ্ছি না তো ভাই। আমি কিছু গল্প শোনাচ্ছি, আপনারা গল্পগুলো শোনেন। আপনারা গল্প শোনা বাদ দিয়ে যদি ক্যালকুলেশন করেন তাহলে ক্লাস করার দরকার নাই ভাই। এই ক্লাস আপনাদের কোশ্চেনের ক্লাস না, এই ক্লাস আপনাদের উত্তর দেওয়ার ক্লাস না, এই ক্লাস আপনাদের শোনার ক্লাস। তাহলে আপনারা মুভি দেখতে গেছেন, একটা মুভি দেখতে গেছেন, মুভি দেখতে যাই যদি হলের মধ্যে চিৎকার করেন এই নায়ক এরপরে এই কথা বলবে, এই নায়িকা এখন এই জায়গাটায় মরে যাবে, এই জায়গাটায় এখন ভিলেন চলে এসে নায়িকার উপরে আক্রমণ করবে, এটা যদি এখন হলের মধ্যে যাই যদি আপনি চিৎকার করেন, আপনাকে হলে রাখতে দিবে? বলেন তো, আপনারা হল থেকে বাইরে বের করে দিবে না ভাই? ডেফিনেটলি, কারণ আপনি হলেই গেছেন এই জায়গায় সমালোচনা করার জন্য না, হলেই গেছেন মুভিটা দেখার জন্যে। তাহলে ফাউন্ডেশন ক্লাসগুলো হচ্ছে ঠিক মুভির মতন, আপনার এই মুভিটা দেখতে হবে। আপনি অনেক ভালো জানেন আমার থেকে, কোনো ডাউট নাই ভাই, পৃথিবীর সব জিনিস আমি জানি না, আপনারা অনেক জিনিস আমার চাইতে অনেক ভালো জানেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু যখন এই জায়গাটায় নাটকটা হচ্ছে, এই নাটকটা দেখতে হবে ভাই, নাটকটা একটু শোনেন, মাঝখান থেকে কেন কথা বলেন? কারণ আমি যে কথাগুলো বলতেছি কিছু কথা আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, একটু পরে আবার বলবেন এটা কেমনে হইলো। এই জন্য তো একটু আগে আপনার উত্তর আসছিল 11 সেকেন্ড, ঠিক আছে? তাও আপনারা বোঝেন নাই যে কেন আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, থামার জন্য বলতেছি। এটা আলোচনার জায়গা না, ঠিক আছে? আলোচনার জায়গা পরে, এটা শুধু আপনাদের শোনার জায়গা। আগে শুনে নেন গল্পগুলো ভাই, কাজ করবে। আল্লাহর ওয়াস্তে এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়েন না, ওকে? তাহলে দেখেন এই যে কোথায় ছিলাম আমি নিজে এখন ভুলে যাচ্ছে। তাহলে দুইজনে মিলে দেখেন প্রথম ব্যক্তি 1 ঘন্টায় কতটুকু আসলো 3, আর এই ব্যক্তি 1 ঘন্টায় কতটুকু আসলো 2। তাহলে দুইজনে মিলে 1 ঘন্টায় কতটুকু রাস্তা কাভার করে? 5 কিলোমিটার। তাহলে আমরা কি বলতে পারি যে 5 কিলোমিটার রাস্তা কাভার করতে আমাদের সময় লাগতেছে 1 ঘন্টা। তাহলে দুইজনে মিলে কি 5 কাভার করবে? না, দুইজনে মিলে মধ্যবর্তী দূরত্ব 20 কাভার করবে। তাহলে আমরা ছোটোবেলার মতন করে হইলে বলতাম 1 কিলোমিটার কাভার করতে সময় লাগবে 1/5 ঘন্টা। তাহলে আমাদের কাভার করতে হবে 20 কিলোমিটার। তাহলে গুণন 20, 20 গুণন 1 মানে তো 20ই আসে। তাহলে 20কে 5 দ্বারা ভাগ করে দিলে আমরা তখন উত্তর বলতে পারি 4 ঘন্টা সময় লাগবে।
তার মানে কি প্রথম ব্যক্তিও 4 ঘন্টা যাবে, দ্বিতীয় ব্যক্তিও 4 ঘন্টা আসবে, এই দুইজনে মিলে 4 ঘন্টায় দেখেন মাঝখানে তারা মিট করতে পারবে 4 ঘন্টায়। দেখেন এই 4 ঘন্টায় কতটুকু যাবে, 3 4 12, এই 4 ঘন্টায় যাবে 4 দুগুণে 8, ওই 12 আর 8 যোগ করলে দেখেন 20ই আসে। এখন এই 4 আসার লাস্ট ক্যালকুলেশনটা কি ছিল, সেটা হচ্ছে মূল জায়গাটা। দেখেন 4 আসার লাস্ট জায়গাটুকু ছিল হচ্ছে আমাদের, আমরা 20কে 5 দ্বারা ভাগ করছিলাম, তাহলে কোশ্চেন 20 কি ভাই, 20 হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব। 5 কই থেকে আসলো, 5 আসছে এই দুইটা স্পিডের যোগফল। তাহলে এখন যে টাইমটা পাই এই টাইমটাকেও আমরা মজা করে বলি হচ্ছে মিটিং টাইম। এই টাইমটাকে কি বলি আমরা ভাই, মিটিং টাইম। তাহলে মিটিং টাইম ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি মাঝের দূরত্ব ডিভাইডেড বাই দুজনের স্পিডের যোগফল। মাঝের দূরত্বকে দুইজনের স্পিডের যোগফল দ্বারা ভাগ করলে আমরা যা পাবো সেটাকে আমরা টাইম বলতেছি। ঠিক আগেরটাও দেখেন, আমরা মাঝের দূরত্বকে কি করছি, দুজনের স্পিডের পার্থক্যতে ভাগ করছি, তাতে কি আমাদের মূল ক্যালকুলেশন চেঞ্জ হয়েছে না। দেখেন টাইম ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। দেখেন মাঝখানের দূরত্ব মানে কি, ডিস্টেন্সই তো, আর স্পিডের পার্থক্য নিজেও তো কি স্পিড। তাহলে দেখেন আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেছি যে আমরা যদি দূরত্বকে স্পিড দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা কি পাবো ভাই, আমরা এখানে টাইম পাবো। দূরত্বকে স্পিড দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, আমরা টাইম পেয়ে যাব। ঠিক ওই কথাটা তো এখানেও ঠিকই তো আছে। দেখেন এই যে টাইম ইজ ইকাল টু মাঝখানের দূরত্ব ডি, আবার স্পিডের যোগফল নিজেও তো কি হয়, স্পিডই হয়। তাহলে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড ইকুয়াল টু টাইম, এই কথাগুলো কিন্তু সব আপনার ঠিকঠাক মতো আছে। তাহলে এখন কোশ্চিন, এই দুইটা সিচুয়েশনের মধ্যে মূল পার্থক্যটা কোথায় দেখেন, এই যে মাঝের দূরত্ব ডিভাইডেড বাই দুইজনের স্পিডের পার্থক্য, মাঝের দূরত্ব ডিভাইডেড বাই দুইজনের স্পিডের যোগফল। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়, একটাতে স্পিড বিয়োগ করতেছেন আরেকটাতে স্পিড যোগ করতেছেন, এটাই হচ্ছে মূল জায়গা। সেই মূল জায়গাটার সিচুয়েশনটা এবারে একটু বুঝে নেন। যদি কখনো দুইটা জিনিস একই দিকে মুভ করে, এই সিচুয়েশনে আপনার স্পিড মাইনাস হয়। দুইটা জিনিস একই দিকে মুভ করলে ভাই স্পিড কি হয়, মাইনাস হয়ে যায়। আর যদি দেখেন দুইটা জিনিস বিপরীত দিক থেকে মুভ করতেছে, কোন দিক থেকে ভাই, বিপরীত দিক থেকে, তাহলে এই সিচুয়েশনে আপনার স্পিড হয়ে যায় যোগ। একই দিকে গেলে বিয়োগ হয়, বিপরীত দিক থেকে আসলে যোগ হয়ে যায়। আর এই স্পিডগুলোর একটা সুন্দর নাম আছে, এদেরকে বলা হয় রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড এই শব্দটা কাজে লাগবে রিটেনের ম্যাথগুলোতে। এমসিকিউতে তো আর আপনার লেখালেখি করার তো বিষয় নেই, এমসিকিউতে শুধু উত্তর বলতে পারলেই কাজ শেষ, কিন্তু রিটেনে আমার এই শব্দটা লাগবে, রিলেটিভ স্পিড। এটাই হচ্ছে মূল ফাংশন। এখন যদি আপনাকে আমি এই গল্প দুইটা না শোনায় সরাসরি যদি বলতাম এই একই দিকে গেলে স্পিড বিয়োগ করেন, বিপরীত দিক থেকে আসলে স্পিড যোগ করেন, আপনারাই কোশ্চেন করতেন কেন, কেন করবো স্যার। এই যে যাতে কেন কেন না করেন এই জন্য দুইটা এক্সাম্পল আমি দেখাইছি। কিভাবে, এই যে দেখেন একই দিকে যাচ্ছিল, তাহলে সেই সিচুয়েশনে স্পিড কি করছেন আপনি, মাইনাস। এই যে বিপরীত দিক থেকে আসলো, এই সিচুয়েশনে স্পিড কি করছেন, যোগ। তাহলে কেন একই দিকে গেলে বিয়োগ হয় আর কেন বিপরীত দিক থেকে আসলে যোগ হয়, এই দুইটা বিষয় কি ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন আগে। এই যে ইয়াসির কবির সাহেব, হ্যাঁ, যোগফল আর অন্তর সুন্দর করে বলে দিছে। তাহলে এখন বলেন বিষয় কি ক্লিয়ার, মুখস্থ না, কারণ এইটা আমি অনেককে দেখছি যে মুখস্থ করে, একই দিকে গেলে বিয়োগ, একই দিকে গেলে বিয়োগ, বিপরীত দিক থেকে আসলে যোগ, বিপরীত দিক থেকে আসলে যোগ, পরীক্ষার হলে গিয়ে একই দিকে গেলে কি করে, যোগ করে দিছে, বিপরীত দিক থেকে আসলে কি করবে, বিয়োগ করে দিছে, মনে নাই। মুখস্থ না ভাই, ঘটনাগুলো আগে বোঝা দরকার। এবং এই ঘটনা বোঝার সঙ্গে দুইটা কাজও আমরা করে ফেলছি, সেটা হচ্ছে ক্যাচ আপ টাইম আর মিটিং টাইম। তাহলে ক্যাচ আপ টাইম কি হয়, একই দিকে না বিপরীত দিকে, ক্যাচ আপ টাইম বিপরীত দিকে হয়, ঠিক আছে, তাই না, ক্যাচ আপ টাইম সবসময় একই দিকে ঘটনা ঘটে, সিচুয়েশন খেয়াল করেন। তাহলে ক্যাচ আপ টাইম ইজিক্যাল টু আমরা কি করি, মাঝের দূরত্ব ডিভাইডেড বাই দুইজনের স্পিডের পার্থক্য, আর মিটিং টাইম মাঝের দূরত্ব ডিভাইডেড বাই দুজনের স্পিডের যোগফল। এই দুটো জিনিস খুব ভালো করে মনে রাখেন, কারণ এই দুইটা রিলেটেড প্রচুর পরিমাণে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসছে, এবং আমরাও সামনে যখন মূল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব তখন এই জিনিসগুলো পেয়ে যাবেন। রিলেটিভ স্পিড আরেকবার বলার কোনো কিচ্ছু নাই স্যামসাং সাহেব, ঠিক আছে, একই দিকে গেলে স্পিড মাইনাস করবেন, বিপরীত দিক থেকে আসলে স্পিড যোগ করবেন। তাহলে এই স্পিডগুলোকে বলা হচ্ছে কি, রিলেটিভ স্পিড। যেমন এখানে স্পিড কত নিয়ে কাজ করছিলেন, 5, তাহলে 5 কার স্পিড, প্রথম মানুষের না, তার স্পিড তো 3,
দ্বিতীয় মানুষের স্পিড কি 5? না, তার স্পিডটা হচ্ছে 2। তাহলে আপনি সিচুয়েশনের কারণে দুইজনের স্পিডকে আপনি কি করছেন, যোগ করে দিয়েছেন। তাহলে এই যে দুইজনের স্পিডকে যোগ করে দিয়ে নতুন একটা স্পিড বানাইলেন, সেটা কার স্পিড? এই স্পিডটাকে বলা হচ্ছে রিলেটিভ স্পিড। ঠিক আছে, এখন কি বোঝা গেল কিনা স্যামসাং সাহেব? সাউন্ডটা ক্লিয়ার? আপনাদের কি কারো সাউন্ড শুনতে সমস্যা হচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন তো ভাই। কারো কি সাউন্ডের কোনো সমস্যা হচ্ছে? না, সাউন্ড ক্লিয়ার। তাহলে যার সাউন্ডের সমস্যা হচ্ছে ইনি যদি একটু কষ্ট করে ভাই হেডফোন ইউজ করেন, ঠিক আছে, হেডসেট ইউজ করেন, তাহলে আশা করি মনে হয় সাউন্ডের সমস্যা হওয়ার কথা না। কারণ আমার এখান থেকে সাউন্ড একদম 100% উঠতেছে, কারণ আমি নিজেও তো সামনে দেখতেছি যে আমার সাউন্ডের ফ্রিকোয়েন্সি কতটুকু। ঠিক আছে, আচ্ছা, আরেকজন একটা ভালো কোশ্চেন করছে যে যদি দুইজন দুই দিক থেকে যাওয়া শুরু করে তাহলে কি করবেন? এই দিকে গেছে, এই দিকে গেছে, ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কেমন আগে সেটা চিন্তা করেন। আপনি মুখস্থ করার দরকার নেই, সিচুয়েশন তো বুঝেই গেছেন। ধরেন এ নামের একটা পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে বি আর এই পয়েন্ট হচ্ছে সি, ঠিক আছে, দুইজন ব্যক্তি রওনা দিল বি থেকে। বিতে একজন যাবে, একজন যাবে সিতে। বি থেকে সির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। কথার কথা, কত কিলোমিটার ভাই? 30 কিলোমিটার আপনাকে বলা হইল। এখন বলা হইল যে এখান থেকে যে ব্যক্তি বি এর দিকে যাচ্ছিল, যাওয়ার সময় তার স্পিড ছিল 3 কিলোমিটার পার আওয়ার বেগে। আর এ থেকে যে ব্যক্তিটা আপনার সি এর দিকে যাচ্ছিল, তার যাওয়ার স্পিড হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। বলেন তো কত সময় পরে তারা এদিক ওইদিক হচ্ছে কি করবে, পৌঁছাবে? তাহলে এইটা কি আপনার এইরকম কোশ্চেন? এই কোশ্চেনগুলো কি কোনো সিচুয়েশনের মধ্যে পড়বে? না, পড়বে না। কেন? কারণ এ যা যাবে এ যা যাবে দুইজনে কি একদম সমান অর্ধেক করে যাবে? না, দুইজনে মিলে কতটুকু কাভার করবে? 30। তাতে 30-এর মধ্যে এ কতটুকু যাবে এ কতটুকু যাবে সেটাই তো আমরা জানি না। ব্যাপারটা কি ক্লিয়ার? এই কারণে এই সিচুয়েশনের মধ্যে কখনোই এরকম অঙ্ক হয়ই না। অঙ্ক হইলে হয় একটা দূরত্ব দুইজনে মিলে কাভার করবেন, অথবা আপনি একটা দূরত্ব ডিস্টেন্স থেকে দুইজন একই দিকে গিয়ে হচ্ছে মুভ করবেন। ব্যাপারটা কি বোঝা গেছে কিনা এবারে একটু? যার এই কোশ্চেনটা ছিল সেই ভাইয়ার কি ক্লিয়ার? আমি নামটা পড়তে পারি নাই, তার আগে অনেকে কমেন্টস লিখে ফেলছিলেন। সিচুয়েশনটা কি বোঝা যাচ্ছে কিনা? গুড, ক্লিয়ার। তার মানে শুধু বিপরীত দিকে গেলেই হবে না, সেটার একটা ফ্যাক্টর জানা লাগবে। হ্যাঁ, ডেফিনেটলি আপনি অঙ্কটা করতে পারতেন যদি আপনাকে বলা হইতো এ থেকে বি এর দূরত্ব, কথার কথা আপনাকে বলা হইলো 20 কিলোমিটার, আর এ থেকে সি এর দূরত্ব বলা হইলো 10 কিলোমিটার। এইবারে তাহলে তো ডেফিনেটলি করাই যাবে অঙ্ক, কারণ আপনি 20 কিলোমিটার যাবেন 3 কিলোমিটার বেগে, 10 কিলোমিটার যাবেন 2 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে তো ডেফিনেটলি আপনার কি চলে আসবে, আপনার এই জায়গাটায় সময়টা আমি বের করতে পারবো। কিন্তু আপনার যদি দূরত্বগুলো স্পেসিফিক করে না বলেন, তাহলে এটা কখনোই অঙ্ক করা সম্ভব না। কারণ এ থেকে বি এর দূরত্ব, বি থেকে এ থেকে সি এর দূরত্ব আমরা তো জানি না, তাহলে তো করা যাবে না ভাই। তার মানে সিচুয়েশন হলে ওই দুইটাই হবে, আর বাইরে জীবনেও আপনার সিচুয়েশন হবে না। ঠিক আছে, হ্যাঁ, সিচুয়েশন আরেকটা হইতে পারে, সেটা কোনটা সেটা একটু বলি। ধরেন সাধারণত ম্যাপে আমরা কোন দিক বলি? ম্যাপে সাধারণত কোন দিক থাকে? আমাদের ম্যাপে থাকে হচ্ছে উত্তর দিক, তাই না? উপরে থাকে হচ্ছে কি নর্থ, নিচে কি থাকে সাউথ, বাম পাশে কি থাকে ওয়েস্ট, ডান পাশে কি থাকে ইস্ট। এখন ধরেন বলা হইলো যে মাঝখানের একটা পয়েন্ট থেকে একজন ব্যক্তি চলে গেছে নর্থের দিকে। কোন দিকে চলে গেছে ভাই? নর্থে। এবং আরেকজন ব্যক্তি চলে গেছে ওয়েস্টের দিকে। এখন বলা হইলো যে বলেন 2 ঘন্টা পরে তাদের মাঝখানে দূরত্ব কত আসবে? হ্যাঁ, এইটা ডেফিনেটলি করা যাবে, মাঝখানে দূরত্ব কত আসবে এটা বলা যাবে। কারণ এইটা একটা কি হয়ে গেছে দেখেন, সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের গল্প থেকে এখন আপনি বের করতে পারবেন যে ধরেন মূল জায়গা থেকে যে নর্থের দিকে গেছে, গেছে হচ্ছে ধরেন আপনার কতটুকু, ধরেন 4 কিলোমিটার বললাম বা 3 কিলোমিটার, আর এই পয়েন্ট থেকে ওয়েস্টের দিকে যে গেছে সেই গেছে হচ্ছে 4 কিলোমিটার। তাহলে এখন বলা হইলো যে এ 1 ঘন্টায় 3 কিলোমিটার গেল, এ 1 ঘন্টায় 4 কিলোমিটার গেল, তাহলে বলেন 1 ঘন্টা পরে তাদের মাঝখানে দূরত্ব কত আসবে? হ্যাঁ, এটা বলা যাবে যে তাদের মাঝখানে দূরত্ব কত চলে আসবে। ঠিক আছে, পিথাগোরাসের কথা থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, অ্যান্সারের দরকার নেই, অ্যান্সার জানি, আপনারা সবাই জানেন। ওই জন্যই ইচ্ছা করে 3 আর 4ই দিছি, যেন আপনাদের মাথার মধ্যে এই যে অনেকে ধরে রাখতে পারতেছে না, আরে 3 আর 4 মিলে গেছে, তাহলে আরেকটা তো পাস হবেই। ঠিক আছে, অ্যান্সারের দরকার নেই, আমি সিচুয়েশনের কথা বলতেছি। এই ধরনের সিচুয়েশন হইলে তাহলে দূরত্ব আপনি বের করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই রকম সিচুয়েশন হইলে আপনি কখনোই বের করতে পারবেন না ডিরেক্ট।
কারণ আপনার দূরত্ব কতটুকু আপনি 3 কিলোমিটার বেগে আর কতটুকু আপনি 2 কিলোমিটার বেগে যাবেন সেটাই তো জানেন না। তাহলে ডিস্টেন্সের কম বেশির জন্য তো আপনার সময়েরও পার্থক্য চলে আসবে এই জায়গাটায়। দ্যাটস ওয়াই আপনার অঙ্ক হইতে গেলেও সেটার একটা অথেন্টিসিটি দরকার। তাহলে সিচুয়েশনটা কি এবার ক্লিয়ার করা গেছে কিনা একটু এবারে একটু বলবেন। তাপস ভাই একটু কাইন্ডলি বলবেন এখন কি ক্লিয়ার? তাপসের মনে হয় কোশ্চেন ছিল, আমি যদি ভুল না করি। সিচুয়েশন কি বোঝা যাচ্ছে কিনা? ওকে ফাইন, গুড। আচ্ছা, তাহলে এবার আমরা আরেক ঝলক একটু চট করে রিক্যাপ করে আসি, তো দেখি তো আমরা আজকে কি কি পড়ছিলাম এই জায়গাটায়। আমরা একদম শুরু থেকে দেখেন, এগুলোর প্রত্যেকটা জিনিস আবারও বলতেছি, এগুলোর সবগুলো জিনিস আপনার এমসিকিউ রিটেন দুইটা জায়গায় লাগবে এবং ট্রেনের অঙ্ক গেলেও লাগবে, নৌকার অঙ্ক করতে গেলেও লাগবে। শুধু নৌকার অঙ্কে দুইটা জিনিস একটু বেশি লাগবে, আমি একটু পরে বলতেছি সেটার কথা। আপনি যে অঙ্ক যান, আপনি প্লেনের অঙ্ক করবেন, আপনি বাসের অঙ্ক করেন, রিক্সার অঙ্ক করেন, নৌকার অঙ্ক করেন, আপনার লঞ্চের অঙ্ক করেন, যাই করেন, এগুলো হচ্ছে মূল জিনিস। স্পিড, টাইম এবং ডিস্টেন্সের রিলেশন পাইছি, রিলেশন মনে রাখার জন্য একটা ট্রায়াঙ্গেল দিছি। স্পিড আর এভারেজ স্পিড দুইটার মধ্যে পার্থক্য কি সেটা শুনছেন, এভারেজ স্পিড বের করার নিয়ম কি সেটা পাইছেন। এরপরে আপনি পাইছিলেন আপনার স্পিড চেনার উপায়গুলো কি ছিল, ঠিক আছে, স্পিড চেনার উপায়গুলো কি ছিল সেটা আমরা পাইছেন এই জায়গাটায়। কারণ আমরা বলছিলাম টাইম চেনার উপায় আওয়ার, মিনিট, সেকেন্ড, ডিস্টেন্স চেনার উপায় কিলোমিটার, মিটার, ইঞ্চি, গজ, ফিট, এগুলো। আর স্পিড অনেক সময় আমরা ঠিকঠাক মতো চিনতে পারি না, সেটা চেনার উপায়গুলো আমরা এখানে পেয়ে গেছিলাম। এইটার পরে আমরা দেখছিলাম স্পিডের মধ্যেই ছিলাম রাউন্ড ট্রিপ, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আপনার রাউন্ড ট্রিপের এভারেজ স্পিড বলার জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, ঠিক আছে। এই ফর্মুলাটা কি ছিল? 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। তাহলে এইটা যে আসলে ফর্মুলা না, এইটা আমরা শুধুমাত্র কোথায়, এটা কিন্তু জীবনে কিন্তু কোনো রিটেনে অ্যাপ্লাই করা যায় না, এইটা শুধুমাত্র অনলি এই প্রিলির পরীক্ষাতেই আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু জীবনেও কোনো রিটেনে অ্যাপ্লাই করা যায় না ভাই। অন্যগুলো সবগুলো জায়গায় আপনি রিটেনে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এটা পারবেন না, কারণ এটা একটা সংক্ষিপ্ত রূপ। এইটার আপনার সোর্সগুলো কিন্তু দেখাইতে হয়। রিটেন পরীক্ষাতে গেলে এভারেজ স্পিড বের করার যে নিয়ম, এটা দিয়ে আপনাকে অঙ্ক কিন্তু কভার করতে হবে, ঠিক আছে। এখন এই জায়গাটায় আমরা শুধু ফর্মুলা না, ফর্মুলাটা কোথায় থেকে আসছে সেই জায়গাটাও কিন্তু আমরা চিনে নিয়েছি। কেন? কারণ আমাদের ক্লিয়ার দরকার ভাই, ইনফরমেশনটা ক্লিয়ার দরকার যে এটা কোথায় থেকে আসছে। এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে দুইটা সিচুয়েশন দেখছিলাম। মূল কথা ছিল দুইজন একই দিকে মুভ করবে, তাহলে ঘটনাটা কি আসবে, ক্যাচ আপ টাইম কীভাবে বের করব। আরেকটা ছিল যদি দুইজন বিপরীত দিক থেকে চলে আসে তাহলে তখন আমাদের সিচুয়েশনটা কি হবে, অর্থাৎ যেটাকে আমরা বলতেছিলাম মিটিং টাইম। আর এই দুইটা ঘটনার আমরা সামারি টানছিলাম এই জায়গাটায়, যে আপনার একই দিকে গেলে স্পিডকে কি করতে হচ্ছে মাইনাস, বিপরীত দিক থেকে আসলে স্পিডকে কি করতে হচ্ছে প্লাস। এই দুইটা যে স্পিড, এইটা নিজস্ব কারো স্পিড না, এটা হচ্ছে ঘটনার স্পিড, সিচুয়েশনের স্পিড। এই সিচুয়েশনের স্পিডটাকে আমরা একটা সুন্দর নাম দিছিলাম, সেই নামটা হচ্ছে রিলেটিভ স্পিড। এবং বলছিলাম যে এই নামটা একটু মনে রাখার জন্য, যেটা আমাদের রিটেনে লাগবে, আমরা যখন রিটেনে যাব তখন এটা টের পাবেন, ঠিক আছে। আচ্ছা, প্রথম পেজটা একটু দেখান। আরে কে এটা ভাই? রেকর্ড থাকবে, টেনশন করেন না ভাই, ঠিক আছে, টেনশন করার দরকার নাই। এটা ছিল হচ্ছে প্রথম পেজটা, ঠিক আছে। এগুলো সব রেকর্ডের মধ্যে থাকবে, আপনারা পরে উঠায় নিয়েন। এখন কোনো স্ক্রিনশট দেওয়ারও দরকার নাই, আগডুম বাগডুম কোনো কাজ করার দরকার নাই ভাই, এগুলো সব আপনি রেকর্ডে পেয়ে যাবেন, কোনো টেনশন করেন না। তাহলে যেটা বলতেছিলাম যে আমরা এই দুইটা ঘটনার স্পিডকে পেয়ে গেছিলাম, সেটা হচ্ছে রিলেটিভ স্পিড, সুন্দর করে নাম দিছিলাম। এবং এই নামটা আমরা বলছিলাম যে রিটেনে লাগবে, এটা এমসিকিউতে আপনার লাগবে না, ঠিক আছে। এই ফাউন্ডেশনের ক্লাসে আবারও বলতেছি, ফাউন্ডেশন ক্লাস কিন্তু অ্যান্সার দেওয়ার আসলে ক্লাস না, ফাউন্ডেশন ক্লাস আসলে কিন্তু ঘটনা বোঝার ক্লাস। আপনারা এই ক্লাসগুলোতে কখনোই কি করবেন না, কখনোই হচ্ছে আপনারা এই ক্লাসগুলোতে আগে লিখতে যাবেন না কোনো কিছু ভাই। আপনি আগে ঘটনা বোঝেন, জাস্ট মুভি দেখতেছেন। আপনারা কি ওই মুভি দেখার সময় খাতা কলম নিয়ে যান যে উমুক নায়ক কী ডায়লগ দিল, উমুক নায়িকা কী ডায়লগ দিল, এগুলো কিন্তু আপনারা কিন্তু লেখেন না, ঠিক আছে। এগুলো মাথার মধ্যে রেখে দেন, পরে আইসে না আপনারা নোট টোট করেন নাকি। তাহলে ওই রকম এই ক্লাসগুলো মুভির মতন করে আপনাকে আগে দেখতে হবে। ধরেন আপনার একটা মুভি চলতেছে আপনার মোবাইলে, এই কি বলে রমজান মাস শেষে এই মুভিগুলোর ডিউরেশন একটু বাড়বে, মুভিগুলোর ডিউরেশন হয়ে যাবে 2 ঘন্টা ব্যাপী। আপনি 2 ঘন্টা মোবাইলের সামনে বসে থাকবেন, কোনো খাতা কলম কিচ্ছু নেবেন না। এখন কোশ্চেন, তাহলে এগুলো খাতা কলম কখন নিব? আপনাকে এই মুভি দেখতে হবে 2 বার।
একবার মুভি দেখার সময় বুঝতে হবে প্রথমবারে লাইভ ক্লাসে কখনোই খাতা কলম ইউজ করবেন না। ক্লাস শেষ, এরপরে কিছু সময় পরে ক্লাসটা আপলোড হয়ে যাবে আপনাদের এখানে। এই আপলোড হয়ে যাওয়ার পর তখন আপনারা সুন্দর করে কি করবেন, এই ক্লাসটা আরেকবার দেখবেন। আপনি পজ করে করে এই ক্লাসটা আরেকবার দেখবেন এবং ওইটা দেখার সময় তখন খাতায় ওঠাই নেবেন। তাহলে দেখেন আপনি না চাইলেও আপনার পড়া কিন্তু দুইবার হয়ে যাবে ভাই। একবার আমার গল্প শুনছেন এখানে, আরেকবার আপনার খাতায় যখন লিখতেছেন তখন আরেকবার দেখে দেখে লিখতেছেন, আপনার পড়া দুইবার হয়ে গেছে। এই যে যারা এই মেথডটার মধ্যে দিয়ে যান তাদের দেখবেন যে কম সময়ের মধ্যে অনেকটুকু পড়া হয়ে যায়। তাদের দুইবার পড়া হয়ে যাওয়া মানে কি, এই জিনিসগুলো মাথায় গেঁথে যায়, তখন আর টেনশন নাই তাদের, তারা ইজিলি তখন কাজগুলো কিন্তু কভার করে নিতে পারে। এই জন্যে কখন কোন ক্লাসে কি বলতে হবে, কখন কোন ক্লাসে কি করতে হবে শুরুতে একটু সমস্যা হইতেই পারে অনেকের, খুব স্বাভাবিক, কোনো টেনশন নাই। আর টেনশন করতে কেন নিষেধ করতেছি, কারণ প্রত্যেকটা কথা প্রত্যেকটা ক্লাসে কিন্তু রেকর্ড থাকতেছে আমাদের। আপনি পরে জয়েন করছেন, মাঝখানে একটু নেট চলে গেছে, খুব স্বাভাবিক, হইতেই পারে ভাই, কারণ সরাসরি তো আমরা ক্লাস করতেছি না, আমরা নেটকে ব্যবহার করে, ইথারকে ব্যবহার করে আমরা ক্লাস করতেছি, ইথারের সমস্যা হইতেই পারে। এটাকে নেগেটিভলি নেওয়ার কোনো দরকার নাই। আপনি শুধু মনে রাখেন কতটুকু আপনার গ্যাপ ছিল। আপনার ক্লাস আপলোড হয়ে গেলে আপনি ওই সময়টাতে ক্লাস আরেকবার একটু দেখে নেন, তাহলে দেখবেন হয়ে যাবে। এটার জন্য কোনো প্যারা নিয়েন না, এক্সট্রা কোনো প্যারা নিয়েন না, কোনো চাপ টাপ নিয়েন না, কোনো কিছু নিয়েন না। মাথায় রাখেন সব ক্লাস রেকর্ড থাকবে এবং আপনার চাকরি হওয়ার আগ পর্যন্ত এই রেকর্ডগুলো থেকে যাবে। এটা নিয়েও টেনশন করেন না স্যার 2 দিন পরে যদি রেকর্ডগুলো ওঠাই ফেলেন আপনারা, আমরা রেকর্ড ওঠাবো না, এই রেকর্ডগুলো থাকবে। দ্যাটস ওয়াই তাহলে মাথার মধ্যে এটা একটু রেখে দিয়েন যে আমাদের প্রত্যেকটা ক্লাস যেহেতু রেকর্ড আছে, অতএব আপনাদের কোনো টেনশন নাই। আপনারা লাইভ ক্লাসে দয়া করে কোনো খাতা কলম ইউজ করবেন না, কারণ একসঙ্গে মোবাইলের স্ক্রিন দেখা আবার একসঙ্গে খাতায় লেখা দুইটা জিনিস হয় না ভাই। আপনি যখন খাতায় লিখতে যাবেন তখন আমার কিছু কথা আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, আপনাকে আবার কোশ্চেন করতে হবে, স্যার আরেকবার একটু বলেন, স্যার ওখানে কী হয়েছিল বলেন, তাই না ব্যাপারটা? তাহলে আপনার কারণে আপনার বাকি বন্ধুরা কিন্তু ডিস্টার্ব ফিল করে ভাই। এই কারণে এটাও একটু মাথায় রাখতে হবে, যেহেতু আমরা এখানে অনেক স্টুডেন্ট একসঙ্গে ক্লাস করতেছি, অনেক ভাই বোনেরা একসঙ্গে ক্লাস করতেছি, এই জায়গাটায় আমি যেন অন্য কারো কোনো প্রবলেমের কারণ না হই, ঠিক আছে? এই জায়গাটা একটু আমাদের একটু দেখতে হবে, আমি যেন অন্য কারো কোনো প্রবলেমের কারণ না হই, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ভালো কোশ্চেন, রেকর্ড ক্লাস কোথায় পাবো স্যার? আচ্ছা, রেকর্ড ক্লাস কোথায় পাবেন দেখানোর ব্যবস্থা করতেছি। ঋষি 1 মিনিট একটু আসো। আচ্ছা, এই আপনাদের জ্ঞাতার্থে আরেকবার একটু জানাই যে আপনাদের ক্লাস কই থাকবে, কিভাবে থাকবে না থাকবে, এই জিনিসগুলো দেখানোর জন্য ঋষিকে আমি ডাক দিয়েছি, আমাদের অনলাইনের এক্সপার্ট উনি, ওনার কাছ থেকে হচ্ছে আমরা একটু জেনে নেব, ঠিক আছে? ঋষি দেখো তো যে ক্লাস কোথায় পাবে না পাবে একবার একটু দেখাই দাও তো, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস এমনি শেষ, তুমি একবার একটু দেখাই দাও। সবাইকে আসসালামু আলাইকুম। ক্লাস রেকর্ড কোথায় পাওয়া যায়? আপনারা সবাই যারা এখন জুমে যুক্ত আছেন, ক্লাস করতেছেন, আপনারা সবাই কি গ্রুপে যুক্ত আছেন? একটু সেটা জানাই দেন তো আমাদের, যে আপনারা গ্রুপে যুক্ত আছেন কিনা। যারা একটু আগে লিখেছেন যে এই সঙ্গীতা দাস লিখেছেন যে রেকর্ড ক্লাস কোথায় পাবো স্যার, একটু আপনারা যারা জুমে যুক্ত আছেন একটু লিখে জানান তো যে আপনারা ফেসবুক গ্রুপটাতে যুক্ত আছেন কিনা আপনাদের। এই যে এই ব্যাচটাতে যুক্ত আছেন, যারা টাকা ফুল পেড করেছেন তারা তো গ্রুপে যুক্ত আছেন, যারা 500 টাকা 1000 টাকা পে করেছেন তারা গ্রুপে যুক্ত নেই। এটা তো 28 না 29, তাই তো আপনাদের? এই যে ঠিক আছে, এই যে দেখেন আপনাদের যে একটা ইমেইল করা হয়েছিল, ইমেইল পেয়েছিলেন আপনারা, ইমেইল ইমেইল পেয়েছেন কিনা একটু লিখে জানান তো। স্যার আসসালামু আলাইকুম। স্যার এটা তো নভেম্বরটা, ডিসেম্বরটা পাইছি, সেটাই তো খুঁজে পাইতেছি না।
ওটা দাদার কাছে মনে হয় ছবি তোলা আছে। আচ্ছা স্যার, এই যে দেখেন এখানে এই 29তম যে ফেসবুক গ্রুপটা আছে আপনাদের, এখানে দেখবেন যে এর আগে যে দুই একটা ফাউন্ডেশন ক্লাস হয়েছে, এই দেখেন রেকর্ড দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখেন রেকর্ড ক্লাসগুলো দেওয়া আছে, ঠিক আছে? এই যে রেকর্ড ক্লাস, এই যে এখন যেটা ক্লাস হইলো, ক্লাসটা শেষ হওয়ার পর এটাও এখানে আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে? আর একটা বিষয়, সেটা হচ্ছে এই সকল ক্লাস যে ক্লাসগুলো হয়ে গেছে একসাথে রেকর্ড পাবেন কোথায়? এই যে এখানে লেখা আছে ক্লাস রেকর্ড, সকল ক্লাস রেকর্ড, নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন এবং এটা সেভ করে রাখবেন, এখানে পেয়ে যাবেন। এই যে এখানে ক্লিক করলাম, এই যে দেখেন ফাউন্ডেশন ক্লাস 8 ফেব্রুয়ারি ব্যাংক জব ম্যাথ ফাউন্ডেশন ক্লাস, এই যে ক্লিক করলাম, এই যে ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? যে ক্লাসগুলো পাবেন না সব ফেসবুক গ্রুপে দেওয়া থাকে ক্লাসের রেকর্ড। রেকর্ড কখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় না, কারণ রেকর্ড কখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে ধরেন 2 জিবি 3 জিবি একটা ভিডিও কখনো হোয়াটসঅ্যাপে যায় না। এই কারণে আপনাদের রেকর্ডেড ভিডিও যেটা লাগে সেটা হচ্ছে ফেসবুক গ্রুপে আপলোড করা হয়। হয়তো এখন ক্লাস হয়ে গেল, 10 মিনিট 20 মিনিট কিংবা 1 ঘন্টা 2 ঘন্টা পর আমরা আপলোড করে দিব ফেসবুক গ্রুপেই, ঠিক আছে? আর কোনো কনফিউশন, আর কোনো কোশ্চেন, যা কিছু আছে সব আপনাদের ফেসবুক গ্রুপটা একটু স্ক্রল করবেন। যারা নতুন, দয়া করে যারা নতুন তারা ফেসবুক গ্রুপটা একটু স্ক্রল করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ওখানে দেওয়া আছে। স্যার আপনাদের মোবাইল নাম্বার, আপনাদের মোবাইল নংটা দেন, মোবাইল নাম্বার, তাই তো? 018964003330, এই নাম্বারে কল করবেন। যে কোনো সমস্যা এই নাম্বারে কল করবেন, ঠিক আছে? এই যে এমডি রাফি ভাইয়া কোশ্চেন করছেন যে কতগুলো ফাউন্ডেশন ক্লাস হবে, আপনি ফেসবুক গ্রুপটাতে জয়েন করে দেখবেন যে রুটিন দেওয়া আছে। রুটিনে যদি লেখা থাকে যে ফাউন্ডেশন ক্লাস আছে, তাহলে ফাউন্ডেশন ক্লাস হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে? আপনাদের যা কিছু জিজ্ঞাসা আছে এই নাম্বারে ফোন করবেন, করে জিজ্ঞাসা করে জেনে নেবেন আপনারা সবাই, ঠিক আছে? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক বলেন, ক্লাস রেকর্ড বলেন, ইচ অ্যান্ড এভরিথিং ওই ফেসবুক গ্রুপ 29তম ওইটাতে যদি যুক্ত থাকেন দেখবেন যে ওখানেই পোস্ট করে রাখা আছে। আপনারা রিকোয়েস্ট পাঠাবেন, আমরা অ্যাপ্রুভ করে নিব, আমরা সময় করে দেখে অ্যাপ্রুভ করে নিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে সবাইকে ঈদ মুবারক, ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনাদের পরিবার সহ সবাইকে নিয়ে অনেক সুন্দরভাবে ঈদ করেন, ঠিক আছে? দেখা হবে ঈদের পর একবারে 29 তারিখ লেকচার 1 নাম্বার থেকে, ঠিক আছে? 29 তারিখ লেকচার 01, 29 তারিখ, ঠিক আছে? 29 তারিখ আপনাদের সাথে দেখা হবে ক্লাসে আবার, ঠিক আছে? তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে রাখতে পারি। ভর্তির ব্যাপারে কিভাবে যোগাযোগ করবো? এই যে এই নাম্বারে যোগাযোগ করেন, এই নাম্বারটাতেই ভর্তির ব্যাপারে যোগাযোগ করেন, কিংবা আমাদের যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যদি আপনাকে জুম লিঙ্ক পাঠিয়ে দিয়ে থাকে গতকালকে সেমিনারের কিংবা আজকের যদি পেয়ে থাকেন, তাহলে ওনাদের সাথে কথা বলেন। ভাই রুটিনটা কই পাবো আরেকবার দেখাবেন? রুটিন 29তম ফেসবুক গ্রুপের মধ্যেই আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেন কেন? একটু আগেই তো বলে দিলাম যে ফেসবুক গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, রুটিন আছে, সব কিছু আছে ওখানে। আমরা কি একটু স্ক্রল করলে পাবো না? ফি 3200 টাকা, ফি 3200 টাকা, কোর্স ফি 3200 টাকা। হোয়াটসঅ্যাপে আসে নাই, ঠিক আছে আপু? তাহলে এই যে এই নাম্বারটাতে যোগাযোগ করেন, এই নাম্বারটাতে যোগাযোগ করেন, ঠিক আছে? যে নাম্বারটা দিছি এই নাম্বারটা তুলে এনার সাথে একটু যোগাযোগ করেন, আপনাকে ভর্তি নিয়ে নিবে। ক্লাস কি শেষ? হ্যাঁ ক্লাস শেষ, লিভ নিতে পারেন, কোনো সমস্যা নাই। একটা গণিত সমাধান করে দিবে বলেছিল স্যার, বলেছিলেন হোয়াটসঅ্যাপে নক দিতে, কোন নাম্বারে নক দিব গণিতের সমাধানের জন্য? স্যারের ক্লাস শুরু হোক, মূল ক্লাস লেকচার 1 থেকে শুরু হোক,
উনি নাম্বার দিয়ে দিবে ওনার, ঠিক আছে? মূল ক্লাস যেদিন শুরু হবে লেকচার 1 29 তারিখে, ঠিক আছে? 29 তারিখে স্যারের সাথে কথা বলবেন, স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবে, স্যারের সাথে কমিউনিকেশন করে নেবেন, ঠিক আছে? তাহলে এখন কি রাখতে পারি? রাখা যায়? ওকে, ঠিক আছে।